Assalamu alaikum brothers and sisters and my dear students who are watching me. Thank you very much for being with me. This is Tipu Sultan once again and I hope you all are fit and fine. So today we are going to talk about an important topic that is called conjugation of verbs. তার মানে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি conjugation of verbs. তার মানে এই জিনিসটা সম্পর্কে আজকে বিস্তারিত কথা বলবো। যদিও আমাদের ক্লাসটা কি বেসিক ক্লাস ফর অল, বাট এই ক্লাসটা জানার পর অনেকের ধারণা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। সো যারা আমাকে দেখছেন রূপান্তরের পর্দায় তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসটি তাদের জন্য যারা বেসিক শিখতে চায়। স্যার একটা বিশাল জার্নি যখন আমরা শুরু করি সেই ক্ষেত্রে আমাদের শুরুটা হতে হবে বেসিক থেকে, ঠিক আছে? সুতরাং আজকের ক্লাসটি হচ্ছে তাদের জন্য যারা ইংরেজিতে ভালো করতে চায় বা ভালো করার চেষ্টা করছে। আর যেহেতু আমরা জানি যে বেসিক না জানলে আমাদের প্রত্যেকটা ভাষা, বাংলা হোক ইংরেজি হোক, যে কোনো ভাষায় আমরা যদি বেসিক জিনিসটা না জানি সেক্ষেত্রে আমরা কিন্তু ওই ভাষাতে পারদর্শী অথবা এক্সপার্ট হতে পারবো না। সুতরাং আমাদের বেসিকটা জানতে হবে। সো আমরা আজকে চলে যাব আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে বেসিক ক্লাস ফর অল। তার মানে এই ক্লাসটা কার জন্য? বিশেষ থেকে শুরু করে যারা ইংরেজিকে ভালোবাসে সবার জন্য, ঠিক আছে? লক্ষ্য করুন, এই পার্টে অনেকেই জানে না কিছু জিনিস, যে জিনিসটা আজকে আপনারা এই ক্লাস থেকে জানতে যাচ্ছেন। কনজুগেশন অফ ভার্ব। অনেকে প্রশ্ন করে, স্যার এই জিনিসটা কি? আপনি জানেন যে এই পার্ট কিন্তু প্রত্যেকটা গ্রামার বইয়ে আছে, বাট এটা কেন করতে হয়, কিভাবে করতে হয় বা কেন বা এটা আমাদের প্রয়োজন জানা, সেই জিনিসটা 100 থেকে 90% স্টুডেন্ট জানে না। সো আজকে মজার ছলে আজকে আপনাদেরকে এই জিনিসটা দেখাবো যে কিভাবে এই জিনিসটা আমাদের রিয়েল লাইফে এবং আমাদের ইংরেজিতে প্রভাব ফেলছে, ঠিক আছে? তারপর কি বলা হয়েছে, গেট আ ক্লিয়ার আইডিয়া। তার মানে এই ক্লাস থেকে আপনি চমৎকার একটা আইডিয়া, একদম পরিষ্কার আইডিয়া পেয়ে যাবেন। সো আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। যেহেতু আমরা এই কনজুগেশন অফ ভার্বস আজকে আলোচনা করব, সেই ক্ষেত্রে আমরা আগে জানবো কি, কেন, কিভাবে, ঠিক আছে? সো আপনারা সবাই জানেন যে আমার প্রত্যেকটি ক্লাস আমার একটা স্টাইলে শুরু হয়, সেটা হচ্ছে স্টেপস 3। হোয়াট কি, ওয়াই কেন, অ্যান্ড হাউ কিভাবে। তার মানে এই তিনটা জিনিস যখন আপনি জেনে যাবেন সেই জায়গাতে আপনার প্রত্যেকটা গ্রামাটিক্যাল পার্ট অথবা প্রত্যেকটা সেকশন আপনার কাছে একদম ক্লিয়ার মনে হবে। সো চলে যাচ্ছি হোয়াটে। তার মানে কি? ইয়েস, হোয়াট ইজ কনজুগেশন অফ ভার্বস। তার মানে কনজুগেশন অফ ভার্ব জিনিসটা কি? আচ্ছা, এই কনজুগেশন অর্থটা আগে জেনে নেই, তারপর আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। এই কনজুগেশন মানে হচ্ছে রূপ অথবা বিশ্লেষণ। কি বললাম? রূপ, আকার, ধরন, লক্ষণ অথবা কি বিশ্লেষণ কার? ইয়েস, কনজুগেশন অফ ভার্বস। তার মানে ভার্বের রূপ, ভার্বের আকার, ভার্বের লক্ষণ, ভার্বের ধরন অথবা বলতে পারি ভার্বের বিশ্লেষণ। সুতরাং আজকে আমরা ভার্বের বিশ্লেষণ করব। যদিও সবাই এই অংশটুকু জানেন বাট বলতে পারেন না, স্যার আসলে এই জিনিসগুলো এইভাবে কেন? সো আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে? হোয়াট। তার মানে কনজুগেশন অফ ভার্বস কি? কনজুগেশন অফ ভার্বস হচ্ছে ভার্বের বিশ্লেষণ। তার মানে আজকে আমরা ভার্ব নিয়ে বিশ্লেষণ করব, ঠিক আছে? এবং ভার্বের রূপ চিনব আমরা, ঠিক আছে? আচ্ছা, একটা কমন প্রশ্ন সবাইকে করি, সেটা হচ্ছে আমরা সবাই এটা জানি, আমি অপশন দিব, আপনারা প্লিজ বলবেন। আপনারা সবাই বলবেন যে ভার্বের রূপ কয়টা? আসলে ভার্বের রূপ কয়টা? আমি অপশন দিচ্ছি। আমি যদি বলি ভার্বের রূপ কয়টা, সেক্ষেত্রে আপনারা আমাকে বলবেন অপশন এ 5টা, অপশন বি 10টা, সরি 10টা, অপশন সি 3টা এবং অপশন ডি, ঠিক আছে, 4টা। এবার
প্লিজ আপনারা কমেন্ট সেকশনে অ্যান্সারটা দিবেন যে ভার্বের রূপ আসলে কয়টা। আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে কোন রূপের কথা বলছি। আমি কিন্তু ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এইগুলোতে যাচ্ছি না, জাস্ট ভার্বের রিয়েল ফর্মগুলো আমি আসলে সবাইকে বলছি যে ভার্বের রূপ আসলে কয়টা। যেমন আমরা বলি না V1, ঠিক ওই টাইপের কয়টা ফর্ম আমাকে প্লিজ আপনার কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে? উত্তরটা জানাবেন যে কয়টা ফর্ম আছে ভার্বের, হ্যাঁ, রূপ আছে কয়টা। তাহলে এখানে আমরা কি জেনে যাচ্ছি যে ভার্বের রূপ অনেকগুলো আছে, রাইট? এখন সঠিক অ্যান্সারটা কি হবে? সবাই বলছে স্যার 3টা। আর মনে হয় সবাই কমেন্ট সেকশনে বলছে স্যার আমাদের ভার্বের রূপ 3টা। কি কি? V1, V2 and V3, রাইট? তাহলে যারা বলছেন এই 3টা, আই এম সো সরি, এটা হচ্ছে ভুল। আমরা ভুলভাবে শিখে এসেছি, ঠিক আছে? কেন? কারণ আজকের ক্লাস থেকে প্রমাণ হবে যে ভার্বের রূপ 3টা না, আমাদের ভার্বের রূপ অনেকগুলো আছে। কয়টা? ইয়েস, 5টা। ঠিক আছে? এবার স্যার কিভাবে সম্ভব? স্যার সারা জীবন পড়ে আসছি, 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট, স্যার সবসময় পড়ে আসছি যে V1, V2 and V3, তাই না? তার মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপাল ফর্ম, স্যার এগুলোই তো। ইয়েস, নো। তার মানে আমাদের ভার্বের রূপ কয়টা? 5টা। এই যে 5টা রূপ নিয়ে আলোচনা করব, 5টা রূপ নিয়ে যে বিশ্লেষণ করব, তাকে বলা হচ্ছে কি? কনজুগেশন অফ ভার্বস, ঠিক আছে? সরি। সুতরাং আমরা চলে যাবো আমাদের মূল আলোচনায়। আমরা কি শিখলাম? ভার্বের রূপ কয়টা? 5টা, নট 3টা, ঠিক আছে? কয়টা? 5টা ফর্ম আজকে আমরা শিখবো। চলুন দেখি আমাদের 5টা ফর্ম কি কি আছে। আচ্ছা, প্রথমত বলেছি যে আমরা কি শিখবো? হোয়াট মানে কি, হোয়াট ইজ কনজুগেশন অফ ভার্বস। আর এখন আমরা কি শিখেছি? ভার্বের বিশ্লেষণ, ভার্বের রূপ। ভার্বকে নিয়ে যখন আমরা বিশ্লেষণ করবো সেটাকে কি বলা হয়? কনজুগেশন অফ ভার্বস। ক্লিয়ার? সুতরাং এটা শেষ। তারপর কি? ওয়াই, কেন করব? ইয়েস, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যে কেন আমরা এই কনজুগেশন অফ ভার্বসকে জানবো এবং চিনবো, আর এটার রেঞ্জ কতটুকু, এটা কেন আমাদের করতে হবে রিয়েল লাইফে। ইয়েস, খুবই চমৎকার একটা প্রশ্ন, কেন এটা আমরা করব। ইয়েস, মনে রাখতে হবে যখন আমরা ইংরেজিতে প্রশ্ন করতে যাই, কি করতে যাই, এটা ব্যবহার 2 রকম, ঠিক আছে? এই কনজুগেশন অফ ভার্বস এর ব্যবহার কয় রকম? আমাদের ইংরেজি সেক্টরে 2 রকম, প্রধানত 2 রকম। একটা হচ্ছে যখন আমরা কিন্তু মাঝে মধ্যে বলি, প্রশ্ন করি, তাই না? যেমন তুমি কি চাও, আপনি কি গিয়েছিলেন, আপনি কি এসেছিলেন, তুমি কি করেছিলে, তুমি কি ভেঙেছিলে। এই যে বলছি, কিভাবে তুমি সম্পন্ন করেছো, কিভাবে তুমি সম্পন্ন করেছিলে, তুমি কিভাবে সেখানে যাও, এই যে প্রশ্নগুলো করছি, এই প্রশ্নগুলোই হচ্ছে আমাদের কনজুগেশন অফ ভার্বের ব্যবহার। কিভাবে? একটু পরেই আমরা দেখে নিব। তাহলে কি পাচ্ছি? ওয়াই মানে কেন। এই টপিকটা আমরা কেন করব? আমি কিন্তু গত দুটি ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা গ্রামাটিক্যাল পার্টে কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে, মোটো রয়েছে, রাইট? আর এটা কিন্তু ব্যতিক্রম নয়, এটা আমাদের রিয়েল লাইফে কানেক্ট করতে হবে। যেমন দেখুন এখানে কি বলেছি, সরি, বলেছি যে কনজুগেশন অফ ভার্বস কি, সেটা হচ্ছে ভার্বের রূপ। এখন এই রূপটা কোন কোন সময় আমাদেরকে হেল্প করে, আমরা কিভাবে চিনবো এটা এই ফর্ম, এটা ওই ফর্ম এবং এটা এটা, রাইট? সুতরাং আমরা জানি যে এই ফর্মটা বা এই কনজুগেশন অফ ভার্বস মূলত 5 প্রকার, এবং এই 5 প্রকার কখন আমরা ইউজ করব? যখন কোনো বাক্য আমরা কি করি? প্রশ্নবোধকে রূপান্তরিত করি। যেমন আমি যে একটু আগে প্রশ্ন কথা বললাম, তুমি কি চাও, তুমি কাকে চাও, এই কথাগুলো কিন্তু আমরা কনজুগেশন অফ ভার্বস পেয়ে যাচ্ছি। তার মানে আমরা রিয়েল লাইফে 2 সেক্টরে আমরা পেয়ে যাব কনজুগেশন অফ ভার্বস এর ব্যবহার। কোন কোন সেক্টরে? প্রশ্নবোধক বাক্য যখন আমরা তৈরি করতে যাব। আরেকটা হচ্ছে যখন আমরা বাক্যটাকে নেগেটিভ করতে যাব, কি করতে যাব? না বোধক করতে যাব। আই ওয়ান্ট দিস, আমি ইহা চাই। আই ডোন্ট ওয়ান্ট দিস, আমি ইহা চাই না। যখন আমরা কোনো বাক্যে 2টা ফর্ম আনতে চাইবো, একটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, আর কি নেগেটিভ সেন্স, রাইট? নেগেটিভ বাক্য যদি আমরা তৈরি করতে যাই মূল ভার্ব দিয়ে, সেই ক্ষেত্রে আমাদের এই কনজুগেশন অফ ভার্বস এর ব্যবহারটা চলে আসবে। সো দেখে নেই
কিভাবে, তারপর হ্যাঁ সরি আমরা কি পেয়েছি, কি এবং কেন করতে হয়। তার মানে কেন করতে হবে, ইয়েস রিয়েল লাইফে প্রশ্ন করার জন্য আমাদের কি লাগবে, কনজুগেশন অফ ভার্বস লাগবে। আর কি লাগবে, যখন আমরা কোনো বাক্যকে নেগেটিভে নিয়ে যাব, ঠিক আছে, সেই এই দুই ক্ষেত্রে আমাদের কি লাগবে, কনজুগেশন অফ ভার্বস এর ব্যবহারটা লাগবে। তারপর আমাদের সর্বশেষ যে আমার যে স্টাইল সেটা হচ্ছে কি হাউ, কিভাবে। সো যারা দেখছেন আমার এই হোয়াট, কি, কেন, কিভাবে এই ক্লাসে সবাইকে স্বাগতম। এবং প্লিজ আপনারা সবাই খাতা কলম নিয়ে বসে যাবেন। আজকের ক্লাসটা হবে চমকপ্রদ একটা ক্লাস, কেননা আজকে আপনাদের সেন্সটা খুলে যাবে। ইয়েস, এতদিন কি জেনেছিলাম আর এখন কি জানতে পারছি, ঠিক আছে। সো যেহেতু আমরা হাওয়ে চলে যাব, কিছু জিনিস আমি বলে নিই। হ্যাঁ, সেটা হচ্ছে, আচ্ছা আগে জেনে নেই এই জিনিসটা কোন কোন ভার্বের ক্ষেত্রে হয়ে থাকে। ইয়েস, কনজুগেশন অফ ভার্ব যখন আমরা পড়বো সেই ক্ষেত্রে আমরা খুঁজে পাবো কিছু ফর্ম। কার ফর্ম দেখে নিই। আমরা জানি মডেল অক্সিলারি ভার্ব ব্যতীত যে কোনো ভার্বের 5টি ফর্ম বা রূপ রয়েছে। কার কথা বলা হয়েছে, মডেল অক্সিলারি ভার্ব। তার মানে মডেল অক্সিলারি ভার্ব ব্যতীত বাকি যে কোনো ভার্বের রূপ কয়টা, 5টা। আগে কি জানতাম আমরা, বা আগে আপনি কি জেনেছিলেন, আমার এই ক্লাসটির আগে জেনেছিলেন 3টা, V1, V2 and V3। বাট আজকে পর থেকে এটা বলা যাবে না। কেন, কারণ এটা ভুল। ক্লিয়ার? এখন থেকে আমরা শুদ্ধটা শিখবো, সেটা কি, আমাদের মডেল অক্সিলারি ভার্ব ব্যতীত আমাদের ভার্বের রূপ কয়টা, 5টা। আর এই 5টা নিয়ে যখন কথা বলবো, অনেক আলোচনা করব, আর সেই অংশটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্বস। আমি কি বুঝতে পেরেছি? তার মানে ভার্বের বিশ্লেষণ, ভার্বের রূপ নিয়ে কথা বলা। ক্লিয়ার? সো কি পাচ্ছি, কোন ফর্ম এটা, মডেল অক্সিলারি ভার্ব ব্যতীত। এবার স্যার আমি তো মডেল অক্সিলারি ভার্ব চিনি না, তার জন্য বলছি যে মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওট, মাস্ট, অট টু, ডিয়ার, নিড, ইজ গোয়িং টু, এম গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, রাইট, উড রেদার, হ্যাড বেটার। এই সবগুলো হচ্ছে আমাদের মডেল অক্সিলারি ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে এই ফর্মগুলো বাদ দিয়ে এই মডেল অক্সিলারি ভার্বগুলোকে এক পাশে সরিয়ে আমরা কি চিন্তা করব, আমাদের ভার্বের রূপ কয়টা, 5টা। কয়টা, 5টা। ক্লিয়ার? এবার দেখে নিই কোন ভার্বগুলো আসলে 5টা ফর্ম আছে। তার মানে কি পাচ্ছি আমরা জানি মডেল অক্সিলারি ভার্ব ব্যতীত যে কোনো ভার্বের রূপ কয়টি বা ফর্ম কয়টি, 5টি। তাদের মধ্যে খেয়াল করুন প্লিজ, 5টা ফর্মের মধ্যে 3টা হচ্ছে মৌলিক আর 2টা হচ্ছে যৌগিক ফর্ম। তার মানে আমার ক্লাসটা হচ্ছে ইংরেজি, বাট আজকে আমি নিয়ে যাবো আপনাদেরকে সায়েন্স, মানে বিজ্ঞান ক্লাসে নিয়ে যাব, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু বিজ্ঞান ক্লাসে শিখেছিলাম যে মৌলিক এবং যৌগিক, রাইট। আজকে এই ক্লাসে শিখতে পারবেন যে ইংরেজি তো মৌলিক আছে, যৌগিক আছে, ইয়েস অবশ্যই আছে। তাহলে আমরা কি পাচ্ছি, মডেল অক্সিলারি ভার্ব ব্যতীত ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, ডিয়ার, নিড, ইজ গোয়িং টু, আই এম গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, আর গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উড রেদার, হ্যাড বেটার, এগুলো সবগুলোকে আমাদের মডেল অক্সিলারি ভার্ব। এই ফর্মগুলো বাদ দিয়ে বাকি যত ভার্ব পাবো সেগুলোর 5টা রূপ। আর এই 5টা রূপ নিয়ে যখন আলোচনা করব তাকে কি বলা হবে, কনজুগেশন অফ ভার্বস। ক্লিয়ার? ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অংশে। এবার আমরা কি পেয়ে যাচ্ছি, মৌলিক ফর্ম। আচ্ছা আমরা বিজ্ঞানে পড়েছিলাম মৌলিক জিনিসটা কি। মৌলিক জিনিসটা হচ্ছে যাকে ভাঙলে আর কোনো কিছু পাওয়া যায় না, রাইট। তার মানে সেটাই, যাকে ভাঙবো সে ছাড়া আর কাউকে আমরা আশেপাশে খুঁজে পাবো না। তার মানে মৌলিক যদি এটাকে যদি মৌলিক বলা হয়, তার মানে এটাকে যদি আমি ভাঙি, এই ভাঙা থেকে কিছু পাবো না, ইয়েস এটাকে বলা হয় মৌলিক, ঠিক আছে। আচ্ছা এবার দেখি মৌলিক কোন কোন ফর্মগুলো আমাদের রিয়েল লাইফে কাজে আসে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, ভেস ফর্ম। ভেস ফর্ম আমরা অনেকে বলি ফ্রম, নো, এটা কি হবে, ফর্ম। কি হবে, ফর্ম। তাহলে কি পাচ্ছি, ভেস ফর্ম। ভেস ফর্ম, ক্লিয়ার? এবার অনেকের সমস্যা হয় বলতে, একবার বলে ভেস ফর্ম, আরেকবার বলে প্রেজেন্ট ফর্ম। আজকে এই ধারণাটা একদম ক্লিয়ার করে দিচ্ছি। ভেস ফর্ম তার মানে মৌলিক ফর্মে কে কে আছে, নাম্বার 1 ভেস ফর্ম। এবার ভেস ফর্মটা কি, রাইট। রাইট মানে কি, লেখা, তাই না? রাইট মানে কি, লেখা। আর এখানে কাকে পাচ্ছি আমরা, ভি। ভি মানে কি, হওয়া, তাই না?
বি মানে কি হওয়া, এই দুইটা হচ্ছে আমাদের বেস ফর্ম, মানে জাস্ট আমি দুইটা ভার্ব লিখেছি এখানে বেস ফর্ম হিসাবে। এবার স্যার বেস ফর্ম কি? ইয়েস, একটু পরে আসতেছি। তারপর কে আছে এখানে? পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? তার মানে কি পাচ্ছি? 2 নম্বর মৌলিক ফর্মটা, ভার্বের যে রূপ, কোন রূপটা? মৌলিক রূপটা হচ্ছে হ্যাঁ পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে রিটেন। কি পাচ্ছি? রিটেন। খেয়াল করুন তো, আমরা জানি রাইটের পাস্ট কি? রোট। রাইটের পাস্ট কি? রোট। আর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি? রিটেন। মানে এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্মকে বলা হয় V3, ঠিক আছে? আর এখানে কাকে পাচ্ছে? ভিন। ভিনটা হচ্ছে ভি এর V3 ফর্ম। বুঝতে পেরেছি? তাহলে আমরা কি পাচ্ছি? একদম নোট করে রাখতে হবে স্যার, আমাদের 3টা ফর্ম মৌলিক। কোন 3টা ফর্ম মৌলিক? একটা হচ্ছে বেস ফর্ম, আরটা কি? পাস্ট পার্টিসিপল ফর্ম, রিটেন, ভিন। তারপর কাকে পাচ্ছি 3 নম্বরে? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। স্যার এটা তো আমি জানি না, চিনি না। ইয়েস, খেয়াল করুন তো, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কিভাবে হচ্ছে? দেখতে পাচ্ছেন এখানে রাইট, এই বেস ফর্মের সাথে যখন আইএনজি যুক্ত হয় সেটা হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এটা অনেকগুলো ব্যবহার আছে, আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব। তবে জাস্ট এখন বোঝাচ্ছি মৌলিক ফর্মগুলো কেমন হতে পারে বা কেমন দেখতে। তাহলে কি পাচ্ছেন এখানে? ভিন। দেখতে পাচ্ছেন এখানে বেস ফর্ম ছিল ভি, বি এর V3 হচ্ছে ভিন, আর এখানে বি এর কি? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ভিন। ক্লিয়ার? ভিন আইনজি যুক্ত হয়েছে। তার মানে আমরা কি বুঝতে পেরেছি? বেস ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এই 3টা ফর্মকে আপনি ভেঙে টুকরো টুকরো করলেও একটা টুকরো পাবেন না। এটাকে বলা হচ্ছে মৌলিক ফর্ম। আমরা কি বুঝতে পেরেছি? তার মানে ইংরেজি ভার্বের রূপ কয়টা? ভার্বের রূপ কয়টা? 5টা, রাইট? কনজুগেশন অফ ভার্বস কয়টা? 5টা। এই 5টার মাঝখানে 3টা হচ্ছে মৌলিক ভার্ব। 3টা কি? মৌলিক ভার্বস, যাদেরকে ভাঙলে অন্য কোনো অংশ পাওয়া যায় না। এই জন্য এগুলোকে কি বলা হয়? মৌলিক ফর্ম বলা হয়। সুতরাং কি পাচ্ছি? বেস ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এন্ড প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। আমরা কি বুঝতে পেরেছি? এবার একটু আমরা চলে যাই, যেহেতু আমরা মৌলিক পড়েছি, এবার চলে যাব সায়েন্সের আরেকটা পার্টে, যার নাম হচ্ছে যৌগিক। ইয়েস, সবাই এই বিষয়টাতে খুবই অবগত আছেন, তাই না? তার মানে হচ্ছে যৌগিক ফর্মটা কি? যৌগিক ফর্মটা হচ্ছে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের সংমিশ্রণ, তাই না? একটা জিনিসের সাথে 2টা হতে পারে, 3টা হতে পারে, একসাথে থাকাটাকে বলা হয় কি? সংমিশ্রণ, তাই না? বা যৌগিক। এবার এখানে এই প্যান্টটাতে একটা ক্যাপ আছে, কি আছে? ক্যাপ আছে। এখন এই প্যান্টটাতে থেকে যদি আমি ক্যাপটাকে খুলে ফেলি, তাহলে একটা অংশ চলে গেল কি না? রাইট। তার মানে কি এটা কি মৌলিক ছিল? না। তার মানে এই প্যান্ট থেকে কি আমি একটা অংশ কেটে ফেলতে পেরেছি, তার মানে এটাতে 2টা অংশ জোড়া ছিল, এই জন্য এটাকে বলা হয় কি? যৌগিক ফর্ম, ঠিক আছে? সুতরাং এই ভার্বের মাঝখানেও যৌগিক ফর্ম রয়েছে। তার মানে একটা ভার্ব একা না, তার সাথে কেউ না কেউ এড হয়ে আছে, কিন্তু আমরা বুঝতে পারি না, দেখতে পারি না, অথবা আমরা জানতে পারছি না যে কোনটা মৌলিক ফর্ম। ইয়েস, ভার্বের 2টি ফর্ম রয়েছে, ভার্বের 2টি ফর্ম রয়েছে, যাদেরকে দেখতে মৌলিক মনে হয়। কি মনে হয়? দেখতে কি হয়? মৌলিক মনে হয়, বাট কিন্তু আসলে এরা যৌগিক। কথা কি বুঝতে পেরেছি? এরা কি? যৌগিক। কেন? কারণ তাদের সাথে বা এদের সাথে মিস্টার ডু, মিস্টার ডাজ এন্ড মিস্টার ডিড, এই 3টা অক্সিলারি ভার্ব, এইগুলো কি? যুক্ত হয়ে থাকে, ঠিক আছে? তার মানে আমরা বলি না যে অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব, am, is, are, was, were, have, has, had, do, does, did। তার মানে টু টু ভার্ব যেটাকে বলি সেটা হচ্ছে কি? do, does and did। এই 3টা ভার্বকে বলা হয় কি? যৌগিক ভার্ব, ঠিক আছে? তার মানে এইগুলো কেন যৌগিক? এরা কি কাজটা করে? ইয়েস, এরা বাক্যের মাঝখানে শুধু সবসময় ওয়েট করে কোন সময় একটা মূল ভার্ব থাকবে বাক্যে। am, is, are, was, were না, যখন কোনো বাক্যে মূল ভার্ব থাকবে তখন এরা সুযোগটা পায় তাদের সাথে কি? কাজ করার। এছাড়া ওদের কোনো কাজ নেই। আমি কি বলেছিলাম যে এই কনজুগেশন অফ ভার্বস এর ব্যবহার কয়টা? 2টা। একটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য তৈরি করার সময়, আরেকটা হচ্ছে কি? যখন আমরা নেগেটিভ বাক্য তৈরি করি, সেই ক্ষেত্রে বাক্যে যদি মূল ভার্ব থাকে, কি ভার্ব থাকে? মেইন ভার্ব অথবা মূল ভার্ব থাকে, ওই 2 সময় মূল ভার্ব খুবই খুবই অসহায় থাকে, তখন সে কিচ্ছু করতে পারে না, কারণ মূল ভার্ব দিয়ে প্রশ্ন করা যায় না, মূল ভার্ব দিয়ে নেগেটিভে করা যায় না। আর এই 2 ক্ষেত্রে
তিন ভাইকে নিয়ে আসতে হয়। আমি আদর করে এই ডু ডাজ ডিডকে তিন ভাই বলি। কয় ভাই বলি? তিন ভাই বলি। আর এই তিন ভাইয়ের মাঝখানে এই দুই ভাই হচ্ছে আপন ভাই। দুই ভাই কি? আপন ভাই। আর এই ডিড হচ্ছে সব ভাই। কেন? এটা ফর্ম হচ্ছে V2। ক্লিয়ার? এবার কি আমরা জানতে পেরেছি? যৌগিক ফর্মে রয়েছে দুটি ভার্ব। হ্যাঁ, ভার্বের রূপ রয়েছে যাদেরকে দেখতে কি হয়? মৌলিক মনে হয়, কিন্তু আসলে এরা কি? যৌগিক। কিভাবে? কারণ হচ্ছে তাদের সাথে কি যুক্ত থাকে? ডু, ড্যাশ এন্ড ডিড। এই অক্সিলারি ভার্বগুলো উজ্জ্বলভাবে কি যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে দেখে নিই আমাদের যৌগিক ফর্মগুলো কি। এই তো দেখছি প্রথমত প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম যাকে আমরা বলি V1। কি বলি? V1। তাহলে একটু ওকে খেয়াল করুন তো, একটু আমরা কি বলেছিলাম? রাইট। রাইট মানে কি? লেখা। রাইট মানে কি? লেখা। একটু ওকে কি পড়েছিলাম? রাইট, সেটাও লেখা। স্যার, এই দুইটা মাঝখানে পার্থক্য কি? ডিফারেন্সটা কি? ইয়েস, চমৎকার ডিফারেন্স। আজকের পর থেকে আপনাদের ক্লিয়ার একটা সেন্স মাথায় ঢুকবে। ইয়েস, ও মাই গড, এতদিন কি এইভাবে ভুল পড়েছিলাম? লক্ষ্য করুন কি বলা হয়েছে? রাইট। রাইট মানে কি? লেখা। রাইট। আবার এই রাইটস মানে কি? লেখা। এই দুইটা ফর্ম হচ্ছে V1। ঠিক আছে, যাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তারপর কি আছে? পাস্ট ফর্ম। রাইট, পাস্ট ফর্ম। এই পাস্ট ফর্ম হচ্ছে কি? রোড, যাকে বলা হয় V2। বুঝতে পেরেছি? তার মানে আমাদের পাঁচটা ভার্বের মাঝখানে দুইটা ভার্ব হচ্ছে কি? যৌগিক ফর্ম, যাদের সাথে কেউ না কেউ যুক্ত থাকে। এবার প্রশ্ন হচ্ছে এই তিনজন এই দুইটা ফর্মের মাঝখানে যুক্ত থাকবে। তারা এই যে এই ফর্মগুলোকে ভাঙলে আমরা এগুলো পাবো, আর যদি না ভাঙি তাহলে এরা এটার সাথে যুক্ত থাকবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এই ডু আর ডাজ যুক্ত থাকবে প্রেজেন্ট ফর্মের সাথে, আর ডিড সৎ ভাই থাকবে পাস্টের সাথে যুক্ত। এবার কিভাবে যুক্ত, কিভাবে আমরা বুঝবো, একটু পরে আমরা আলোচনায় চলে যাচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি? আমাদের এই কনজুগেশন ভার্বস এর মানে কনজুগেশন অফ ভার্বস কি? ভার্বের বিশ্লেষণ। রাইট, রূপ। কয়টা রূপ? পাঁচটা রূপ। আজকে পর থেকে ভুল হবে একদমই না। কেউ যখন বলবে আমাদের ভার্বের রূপ কয়টা? তিনটা, নো অ্যান্ড নেভার। এটা আমরা ভুল শিখেছিলাম। ক্লিয়ার? আমাদের ভার্বের রূপ কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। অনেকে বলতে পারে ছয়টা। স্যার, হ্যাভিং ডান, ওই হ্যাভিংটাও কি প্রেজেন্ট প্লাস আইএনজি? এটাও আমাদের পড়ে যাচ্ছে কি? প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে। ঠিক আছে, সুতরাং ওইটা না, আমাদের কি ভার্বের রূপ কয়টা? পাঁচটা। এর মাঝখানে তিনটা কি? তিনটা হচ্ছে আমাদের মৌলিক ফর্ম। তিনটা কি? মৌলিক ফর্ম, যাদেরকে আমরা হাতুড়ি দিয়ে পিটালেও তাদের চেঞ্জ হবে না, তাদের কাছ থেকে কিচ্ছু আমরা পাবো না। একটু পরে আমরা প্রমাণ করব। আর দুইটা হচ্ছে কি? যৌগিক, যাদের মাঝখানে কিছু না কিছু যুক্ত আছে। এবার দুইটা ভার্বের মাঝে কি যুক্ত থাকতে পারে? ইয়েস, ডু, ডাজ এন্ড ডিড। বুঝতে পেরেছি? সো চলে যায় আমাদের আসল অংশে। মূল আলোচনা চলে যাচ্ছি আমরা। এবার খেয়াল করুন, এই যে দেখতে পাচ্ছি আমরা পাঁচটা ফর্ম। হ্যাঁ, আমরা এখন শিখবো পাঁচটা ফর্ম, কিভাবে আসলে এগুলো আমাদের রিয়েল লাইফে কাজ করে। যে কোনো ভার্বকে উপরোক্ত পাঁচটি ফর্ম বা রূপে বিশ্লেষণ করাই হলো কনজুগেশন অফ ভার্বস। তাহলে আমরা কি পাচ্ছি? যে কোনো ভার্বকে উইদাউট মডাল অক্সিলারি ভার্ব, যে কোনো ভার্বকে আমরা পাঁচটি রূপে বিশ্লেষণ করতে পারি। আর এই পাঁচটি রূপে বিশ্লেষণ করাই হলো কনজুগেশন অফ ভার্বস, ভার্বের বিশ্লেষণ বা ভার্বের রূপ। তাহলে এগুলো কি? নিম্নে ডু, ড্র, টেক, ভার্ব, পাস্ট এর পাঁচটি ফর্ম দেখানো হলো। তার মানে তিনটা ভার্বকে আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে যে এইগুলো আসলে কোন ধরনের ফর্ম এবং কিভাবে এটা আমাদের বাস্তবিক লাইফে প্রভাব ফেলে। মনে পড়ে আমি যে একটুকে বলেছিলাম যে বেস ফর্ম। বেস ফর্ম মানেটা কি? ইয়েস স্যার, প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম একই তো কথা না? একদমই না। এবার খেয়াল করুন, বেস ফর্ম যাকে আমরা আগে কি জানতাম? V1, রাইট? আর কি জানতাম? V2, তারপর কি জানতাম? V3। এই তিনটা কিন্তু আমরা জানতাম, বাট এখন কিন্তু ভিন্ন কিছু আমরা জানছি। রাইট, তার মানে কি? V0। সো এটা আবার কি? ইয়েস, যাকে বলা হয় বেস ফর্ম। প্রেজেন্ট ফর্ম V1 মানে কি? প্রেজেন্ট ফর্ম। V2 মানে কি? পাস্ট ফর্ম। তারপর V3 মানে কি? ইয়েস, পাস্ট পার্টিসিপল ফর্ম। এন্ড লাস্টটা কি? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, যাকে বলা হয় B4। কি বলা হয়? B4। এই পাঁচটা রূপ যখন আমরা আলোচনা করব, এগুলোকে কি বলা হয়? কনজুগেশন অফ ভার্বস। ঠিক আছে, তার মানে কি পাচ্ছি? বেস ফর্ম সবগুলো হচ্ছে V0, প্রেজেন্ট ফর্ম V1, পাস্ট ফর্ম B2, পাস্ট পার্টিসিপল ফর্ম B3 এন্ড কি? B4। এবার খেয়াল করুন তো, এখানেও স্যার ডু আর ডাজ। স্যার এখানে পার্থক্যটা কোথায়? আমরা কিন্তু পড়েছিলাম যে
যৌগিক ফর্মগুলো দেখতে কেমন তো মনে হয়, মৌলিক মনে হয়, বাট এরা কি যৌগিক কেন? তাদের মাঝখানে কিছু না কিছু যুক্ত আছে, একটু খেয়াল করেন কি বলা হয়েছে এখানে। বেস ফর্ম ডো, ডো মানে কি করা, তাহলে এখানে ডো মানে কি করা, ডাজ মানে কি সেটাও করা। স্যার তাহলে পার্থক্যটা কোথায়? ইয়েস, এইটা হচ্ছে আপনি জানেন পৃথিবীতে লক্ষ লক্ষ ভার্ব ফর্ম রয়েছে, তাই না? আচ্ছা, প্রত্যেকটা ভার্ব আমি যখন বলবো গো মানে কি যাও, তাই না? তো গো মানে যাওয়া, এই যে যাওয়া বললাম, আমি যদি বলি যে গো দেয়ার সেখানে যাও, তখন কি এই গোটা কি যাওয়া বোঝায়? যাও, তাই না? কিন্তু যখন আপনি কোনো কিছু বলবেন না, জাস্ট এই ভার্বের আগে পরে কিচ্ছু থাকবে না, জাস্ট একটা ওয়ার্ড উচ্চারণ করবেন, যেমন টেক মানে কি নেওয়া। আচ্ছা বলুন তো, এই টেক নেওয়া এইটা হচ্ছে এই ভার্বের রিয়েল ফর্ম, মানে জন্মগত রূপ। কি ফর্ম? জন্মগত রূপ। যেমন ডো মানে কি করা, আমি যদি বলি আই ডো আমি করি, এখন করা হচ্ছে আমি করা হয়? একদম না। হি ডাজ, সে করা হয় না করে, সে করে। দেখতে পাচ্ছেন? তার মানে যদি আমি এই বাক্যগুলো বাদ দিয়ে যখন শুধু বলবো ডো মানে করা, ইয়েস এই ভার্বটা হচ্ছে তার জন্মগত রূপ। এই জন্মগত রূপটাকে বলা হয় বেস ফর্ম, মানে কি V0। তার মানে পৃথিবীতে লক্ষ লক্ষ ভার্ব রয়েছে যাদের জন্মগত একটা রূপ আছে। এরপর আচ্ছা বলুন তো, এই প্রেজেন্ট ফর্মটা কার কাছ থেকে এসেছে? এই যে V0 থেকে এসেছে, মানে বেস ফর্ম থেকে এসেছে, জন্মগত রূপ থেকে এসেছে। আচ্ছা এই যে পাস্ট V2, এই ফর্মটা ডিডটা কার কাছ থেকে এসেছে? এই তো জন্মগত রূপ থেকে এসেছে। আবার যদি বলি এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম V3, ডানটা কিভাবে এসেছে, কার কাছ থেকে এসেছে? ইয়েস বেস ফর্ম V0 থেকে এসেছে। তার মানে এটা জন্মগত রূপ, এটা হচ্ছে তার রিয়েল রূপ, ভার্বের রিয়েল আকৃতি, ফর্মটা হচ্ছে ডো। বাট এর মাঝখান থেকে আমরা কি পাচ্ছি? ডো পাচ্ছি, ডাজ পাচ্ছি, আমাদের ক্ষেত্র বিশেষে একটু পরে বলবো কিভাবে পাচ্ছি। তারপর কি আছে এখানে? ডিড, এটাও কার কাছ থেকে পাচ্ছি? V0 থেকে পাচ্ছি। তারপর V3টাও পাচ্ছি কার কাছ থেকে? V0 থেকে। তারপর যাকে পাচ্ছি ডুইং, ইয়েস রিয়েল ফর্মটা কি ডো, তার সাথে কি যুক্ত হয়েছে? ING, এন্ড এটাকে বলা হয় V4। আর এটা কার কাছ থেকে এসেছে? ইয়েস বেস ফর্ম থেকে এসেছে। সুতরাং আমি ভার্বের যতগুলো রূপ বলি না কেন, V1 V2 V3 এন্ড V4 সবগুলোই কার কাছ থেকে এসেছে? V0। দ্যাট মিনস বেস ফর্ম থেকে এসেছে। তার উৎপত্তি হচ্ছে এ ডো, এর মাঝখানে আমরা কি বানাচ্ছি? ডান বানাচ্ছি, ডুইং বানাচ্ছি, ডিড বানাচ্ছি, ঠিক আছে, আমাদের প্রয়োজন অনুসারে। সুতরাং এইটাকে বলা হয় বেস ফর্ম। বুঝতে পেরেছি? আচ্ছা এবার দেখুন তো, ড্র, ড্র মানে কি আঁকা। এই যদি শুধু ড্র বলেন, আঁকা, ড্র মানে কি আঁকা। আমি আঁকা হয় আই ড্র, আমি আঁকা নাকি আমি আঁকি। দেখতে পাচ্ছেন আমি আঁকি, এই জন্য এইটা এই ড্রটা কি হবে না? বেস ফর্ম হবে না, কি হবে? V1 হবে। একটু পরেই চলে যাচ্ছি। তাহলে ড্র মানে আঁকা, যখন আঁকা বলবেন তখনই বুঝবেন এটা ভার্বের রিয়েল ফর্ম, জন্মগত রূপ। কি রূপ? জন্মগত রূপ। এরপর যা পাচ্ছেন ড্র, ড্র আবার ড্রস। স্যার এটা তো ড্র, এটা তো ড্র, কেন এটা V1 আর কেন এটা V0? বুঝতে পারলাম না। হ্যাঁ বুঝতে পারবেন যখন এই অংশ, এই দুটো দেখতে পাচ্ছেন, ড্র আর ড্রস, এটা হচ্ছে V1। কেন? যখন বাক্য ইউজ করবো তখন বুঝতে পারবেন। তারপর এই দুইটা আসছে কার কাছ থেকে? ড্র থেকে। তারপর ড্রিও, এইটাও আসছে কার কাছ থেকে? ড্র থেকে। তারপর কি আসছে এখানে? ড্রন, এটাও কার কাছ থেকে এসেছে? ড্র থেকে এসেছে, রাইট? তার মানে এই তিনটা ফর্মে কিন্তু এই ড্র থেকে এসেছে। এটা হচ্ছে জন্মগত রূপ, ড্র এর জন্মগত রূপ, আমার রিয়েল ফর্ম, সে এই ফর্মে জন্মগ্রহণ করেছে পৃথিবীতে, ঠিক আছে? সুতরাং এটাকে বলা হয় বেস ফর্ম বা V0। তারপর এখানে কি আছে? ড্রয়িং, ড্র প্লাস ING, এটা কি হয়ে যাচ্ছে? ড্রয়িং হয়ে যাচ্ছে। আর এটাকে বলা হচ্ছে B4, দ্যাট মিনস প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। বুঝতে পেরেছি? আর এই সবগুলো ভার্ব কার কাছ থেকে, সবগুলো রূপ কার কাছ থেকে এসেছে? এই V0 থেকে এসেছে। এই এখন যে আমরা এই 5টা ভার্বের রূপ আলোচনা করছি, দিস ইজ কল্ড কনজুগেশন অফ ভার্বস। বুঝতে পেরেছি? তারপর টেক, টেক মানে কি নেয়া, রাইট? এখানে কি এই টেক একা আছে, তার আশেপাশে কেউ নেই, ইয়েস এটাকে বলা হয় রিয়েল লাইফের, বা এই আমাদের রিয়েল লাইফে এটা কি অবস্থান করছে তার রিয়েল রূপে। তার মানে তার কোনো, তার জন্মগত রূপ কি? টেক। এখন এই টেক থেকে কি পাচ্ছি আমরা? V1 পাচ্ছি। টেক আর টেক্স, কি পাচ্ছি এখানে? টুক, তারপর কি? টেকেন, তারপর টেকিং। এই 4টা ফর্ম কার কাছ থেকে পাচ্ছি? এই হচ্ছে আমাদের V0, মানে বেস ফর্ম, জন্মগত রূপ হচ্ছে টেক। আর এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি পাচ্ছি আমরা? টেকিং। তার মানে কি বুঝতে পারছি? যখন ভার্ব প্লাস ING হয়ে যাবে সেটা হয়ে যাবে কি? V0 বা
মূল V0 বা কি এটা কি বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল সরি যখন মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি বিফোর তার মানে কি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এবার যেহেতু আমরা দেখতে পাচ্ছি পাঁচটা ফর্ম, আগে শিখেছিলাম তিনটা ফর্ম V1 V2 and V3, এখন কি শিখলাম? যদি কেউ আপনাদের প্রশ্ন করে যে ভার্বের রূপ কয়টা আপনারা কি বলবেন? এখন কি বলবেন আগের মতো তিনটা? একদম না, তিনটা বলা যাবে না। কয়টা বলতে হবে? পাঁচটা ফর্ম বলতে হবে। কি কি? V0 V1 V2 V3 and V4 ক্লিয়ার? আচ্ছা, এর মাঝখানে এই যে দেখতে পাচ্ছি আমরা পড়েছিলাম কিন্তু তিনটা ফর্ম মৌলিক বা দুইটা ফর্ম যৌগিক। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের সামনের দিকে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি এটা ভার্বের রূপ যে এই পাঁচটা, আর রিয়েল ফর্ম কোনটা, জন্মগত রূপ কোনটা? যে ভার্বটার অর্থটা যেমন আমি যদি বলি দেখা ইংরেজি কি সি, এটা হচ্ছে ভার্বের রিয়েল ফর্ম। যদি আমি বলি আমি দেখি, তখন আর রিয়েল ফর্ম থাকে না, তখন সে হয়ে যাবে কি V1। চলুন আমরা দেখে নিই আমাদের জিনিসগুলো কিভাবে আমরা এটাকে বুঝবো। আচ্ছা, চলুন তো আমরা এখানে একটু দেখি। আসলে আমি যদি কোনো বাক্য লিখি, সাপোজ আমি আপনাদের দেখাচ্ছি জি ওয়ান্ট অর্থ কি? চাওয়া, রাইট? তাই না? ওয়ান্ট অর্থ চাওয়া। এই যে দেখতে পাচ্ছেন ওয়ান্ট, এবার আপনারা বলবেন এটা কোন ফর্মে আছে। ঠিক আছে, আমি একটু ফর্মটা চিহ্নিত করে রাখি এখানে। আমি একটা বাক্য লিখছি, হ্যাঁ আমি লিখছি যে আই লিখবো না, দে লিখবো। they want, ঠিক আছে? আচ্ছা, তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? তারা চায়, রাইট? এবার আমি যদি বলি he wants, সে চায়। একটু খেয়াল করুন তো এখন কাকে পাচ্ছি আমরা? want মানে চাওয়া। তাহলে আমি যদি বলি এটা V0, আপনার V1, আপনার কি বলবেন? না স্যার এটা তো V1, want মানে চাওয়া। তাহলে স্যার এটা কি? স্যার এটা V1, want মানে চাওয়া। তাহলে স্যার এটা কি? এটা V1, wants মানে চাওয়া। হবে তিনটা কি V1? একদমই না। কেন না? একটু খেয়াল করে দেখেন। এই want মানে কি? যদি আমি শুধু want কে বলি, want মানে কি? চাওয়া। এই ভার্বটার রিয়েল রূপই হচ্ছে চাওয়া, তার অর্থটা কি? চাওয়া। আর এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন যার আগে কোনো সাবজেক্ট নেই, পরে কোনো অবজেক্ট নেই, তার মানে সে নিঃস্ব, অসহায়। ইয়েস, যখন দেখবেন কোনো একটা ভার্ব একা বসে আছে, আমরা তাকে তার রিয়েল অর্থটা জানবো। যেমন টিভি দেখা ইংরেজি কি? দেখা, ওয়াচ। এই ওয়াচ যে বললাম, দেখা আর আমি দেখি এক কথা না, দেখা ওয়াচ, এটা হচ্ছে রিয়েল ফর্ম। তাহলে কি পাচ্ছে এখানে? এই ওয়ান্ট কি তার রিয়েল ফর্ম, জন্মগত রূপ বিদায় তাকে আমরা কি বলবো? V0। এতক্ষণ সবাই ভাবছেন স্যার তিনটাই মনে হয় V1, একদমই না। আজকের পর থেকে V0 আর V1 আপনারা বুঝতে পারবেন যে কোনটা কোন সময় বসছে। এবার কাকে পাচ্ছে? they want, তারা চায়। বলুন তো এইটা কোন ফর্মে আছে? V0। স্যার এটা যদি V0 হয় তাহলে এটা তো V0, একদমই না। এটা কি? V1। স্যার কেন? ইয়েস, দেখুন তো, তারা চায়, they want, তারা চায়। আচ্ছা, এই চাই যে এই কথাটা কি চাওয়া হচ্ছে? এই কথাটা আসছে না, কি এসেছিল? চাওয়া। আর এখন কি? চায়। এই ভিন্নতা তৈরি হয়ে গিয়েছে, এই জন্য এটা আর তার রিয়েল ফর্মে নাই, জন্মগত রূপে নাই। এই ভার্বে, এই সাবজেক্টের কারণে ভার্বটা কি হয়ে গেছে? অর্থটা পরিবর্তন হয়ে গিয়েছে। বাট এটা কিন্তু আমরা এখন V0 বলতে পারবো না, আবার এটাকে V1 বলতে পারবো না। কেন পারবো না? এটা রিয়েল ফর্ম, জন্মগত রূপ, এই জন্য V0। আর এটা হচ্ছে সাবজেক্টের উপর প্রভাবিত হয়েছে বিদায় এটা অর্থ চেঞ্জ হয়ে গেছে। এখন আর কিন্তু তারা চাওয়া হয় নাকি তারা চায় হয়? এই চায় হয় বিদায় এটা হচ্ছে V1। বুঝতে পেরেছি? যদিও দেখতে মনে হচ্ছে দুটো একরকম। তারপর কি পাচ্ছি? হি ওয়ান্টস, সে চায়। স্যার তাহলে এইটা V1, তাহলে এটা তো V0 হওয়ার কথা। একদমই না। কেন হবে না? দেখুন তো, সে চায়, হি ওয়ান্টস, সে চায়। বলুন তো লাস্টে কে আছে? চায়। আর আমাদের ভার্বটা কে ছিল? প্রথমত চাওয়া। চাওয়া আর চায় কি এক কথা? না। তার মানে এটা
কারো মাধ্যমে প্রভাবিত হচ্ছে না বিদায় yes this is called base form that means v0 আর এখানে এই যে দেখতে পাচ্ছেন want সে তার সাথে কি যোগ হয়েছে s যুক্ত হয়েছে কেন এই হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য ভার্বের সাথে s বাই s যুক্ত হয়েছে এখন আমি ইচ্ছে করলেও এটাকে বলতে পারবো না v0 কেন কারণ হচ্ছে এই ভার্বটা প্রভাবিত হচ্ছে কার মাধ্যমে এই সাবজেক্টের মাধ্যমে আর অর্থটা কি হচ্ছে সে চায় চাওয়া এক রকম না ক্লিয়ার তার মানে এই যে সে চায় এই যে ওয়ান্টস এটাও কার কাছ থেকে এসেছে v0 থেকে এসেছে আমি কি বুঝতে পেরেছি তার মানে এই মুহূর্তে এটাও কি v1 আমরা দুই রকম v1 পাবো একটা হচ্ছে যখন সাবজেক্ট প্লুরাল হবে সেক্ষেত্রে তার সাথে s যোগ হবে না এটা এক ধরনের v1 একটা হচ্ছে যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে সেক্ষেত্রে ভার্বের সাথে s যোগ হবে এটা হচ্ছে আরেকটা v1 তাহলে v1 কয়টা দুইটা v1 কয়টা দুইটা আর বেস ফর্ম কয়টা একটা আমরা কি বুঝতে পেরেছি তাহলে কখনো কি আমরা বলবো কেন বলবো না এটাকে v0 কারণ তার পাশে কি আছে সাবজেক্ট আছে সাবজেক্ট থাকলে শেষ এটা আর কখনোই কোনোদিন v0 হতে পারবে না কি হবে হয়তোবা হবে v1 হয়তোবা হবে v2 ক্লিয়ার এবার একটু খেয়াল করি তো আমি যদি এই দুইটা বাক্যকে কেটে দিয়ে অন্য দুইটা বাক্য লিখি খেয়াল করি একটুখানি যেমন আমি যদি বলি they wanted আচ্ছা বলুন তো এটা অর্থটা কি দাঁড়াচ্ছে they wanted তারা চেয়েছিল রাইট চেয়েছিল না আমি এখানে আই দিব না দিব হি ঠিক আছে বলবো হি wanted বলুন তো এখানে সে সেমটাই চেয়েছিল রাইট এখন খেয়াল করুন তো এখানে দুইটা বাক্যের মাঝখানে ভার্ব কে আছে wanted কি আছে wanted এখন এই wanted কোন ফর্মে আছে এই want মানে চাওয়া v0 বেস ফর্ম জন্মগত রূপ তার মাঝখান থেকে আসছে এখানে wanted তার মানে এটা v2 past form এখানে কি হয়েছে চেয়েছিল হয়েছে বুঝতে পেরেছি তাহলে এটা কি ফর্ম past form v2 আবার এটাও কি wanted v2 আমরা কি বুঝতে পেরেছি তার মানে এটা হচ্ছে বেস ফর্ম আর তার থেকে কি এসেছে wanted এসেছে ক্লিয়ার এবার চলুন যেহেতু আমরা শিখেছিলাম যে তিনটা ফর্ম মৌলিক আর দুইটা ফর্ম যৌগিক আমরা দেখে নিই মৌলিকটা কিভাবে কাজ করে আমাদের বাক্যের মাঝখানে আমি যদি বাক্যটা এইভাবে লিখি যে খেয়াল করবেন হ্যাঁ আমি যদি বলি বাক্যটাকে যে ওয়ার্ক ওকে মানে কি কাজ করা কি কাজ করা রাইট কাজ করা এখন এটাকে লিখলাম বলুন তো এটা কোন ফর্মে আছে কমেন্টে জানাবেন প্লিজ এবং আরেকটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা যে জায়গা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন সেই আপনার কমেন্টটা হবে আমাদের জন্য একটা উৎসাহ বা অনুপ্রেরণা এবং অবশ্যই এই রূপান্তর পাশে থাকবেন কেননা এই রূপান্তর আপনাদের জন্য প্রতিনিয়ত চমৎকার কিছু করার চেষ্টা করছে যেন আপনাদের বিসিএস থেকে শুরু করে যতগুলো সরকারি চাকরি বা প্রাইভেট জবের জন্য আপনারা চেষ্টা করছেন আপনাদের জানিটা যেন অনেক সহজ হয়ে যায় যেন আপনারা আপনাদের রূপান্তর বুঝতে পারেন রূপান্তর মানে হচ্ছে পরিবর্তন ঠিক আছে তো আপনাদের জন্যই এত কিছু করা আয়োজন সো আমরা কি দেখতে পাচ্ছি এখানে কি পেলাম ওয়ার্ক মানে কি কাজ করা এবার দেখি তো আমরা মৌলিক ফর্মগুলা যৌগিক ফর্মগুলা চাই এবং মৌলিক ফর্মগুলা চাই আমি যদি বলি যে সে কাজ করে তাহলে কি হবে হি ওয়ার্কস সে কাজ করে রাইট আচ্ছা আমি যদি বলি এখানে এই যে ও আর হ্যাঁ হি ওয়ার্কস সে কাজ করে আচ্ছা বলুন তো কিভাবে এটা এই ভার্বটা কোন ফর্মে আছে মৌলিক না যৌগিক বলুন তো মৌলিক না যৌগিক আচ্ছা আমি আরেকটা প্রশ্নতে চলে যাই তারপর আমি এটাতে আসি আমি যদি বলি এখানে যেহেতু আমরা মৌলিক নিয়ে কথা বলেছিলাম আগে মৌলিকে যাই সেক্ষেত্রে এইটা কোন ফর্মে বলুন তো
v0, তার মানে এটা একটা মৌলিক। আমরা কি পেয়েছিলাম? v0 পেয়েছিলাম, তারপর কি পেয়েছিলাম? v3 পেয়েছিলাম, পাস্ট পার্টিসিপল ফর্ম পেয়েছিলাম, তারপর v4 পেয়েছিলাম, তাই না? এবার খেয়াল করুন তো, আমি যদি বাক্যটাকে এভাবে বলি যে I have done লিখবো না, work লিখবো, I have worked, আমি কাজ করেছি, রাইট? আমি কাজ করেছি। আচ্ছা, আমরা কখন আমরা বুঝবো এটা যৌগিক না মৌলিক? ইয়েস, আমরা কি বলেছিলাম? আমাদের এই ফর্মটা জাস্ট দুইটা ক্ষেত্রে ব্যবহৃত হয়, একটা হচ্ছে নেগেটিভ করার সময়, একটা কি প্রশ্নবোধক বাক্য তৈরি করার সময়। এখন আমরা এই বাক্যটাকে প্রশ্নবোধক তৈরি করব, তাহলে কি হবে? আমরা জানি প্রশ্নবোধক তৈরি করার জন্য কি লাগবে? অক্সিলারি ভার্ব। দেখুন তো ভার্ব আছে কিনা? মূল ভার্ব দিয়ে প্রশ্ন করা যায় না, কি লাগবে? অক্সিলারি ভার্ব লাগবে। এবার এই বাক্যে আমাদের ভার্ব হচ্ছে কে বলুন তো? ভার্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে হ্যাভ, রাইট, আর একটা হচ্ছে ওয়ার্ড। এটা হচ্ছে v3, কেন? হ্যাভ এস হ্যাড এর পরে সবসময় v3 টাই বসে। আর এটা কি অক্সিলারি ভার্ব, এটা কি অক্সিলারি ভার্ব। তার মানে যখন প্রশ্ন করব তখন আমরা হ্যাভ কে আগে নিয়ে আসবো, তাহলে কি আনবো? have I worked। আচ্ছা বলুন তো, এই যে প্রশ্নটা করেছি, এই প্রশ্নটা করার মাঝখানে কি আমরা আমাদের মূল ভার্বটা, যেটা আমাদের কাজ কিন্তু মূল ভার্ব দিয়ে, মূল ভার্বটা কি কোনো পরিবর্তন হয়েছে? রূপের কোনো পরিবর্তন হয়েছে? বলুন তো। একদম না, কেননা আগে v3 ছিল, এটা সেম রয়েছে, এখানে কোনো কিছু আমরা পেয়েছি? পাইনি। তার মানে এটাকে, কারণ আমরা প্রশ্ন করেছি হ্যাভ দিয়ে, এখন হ্যাভ সামনে বসেছে, এটার কোনো পরিবর্তন হচ্ছে না, এই রূপের কোনো পরিবর্তন হচ্ছে না। এই পরিবর্তন হচ্ছে না বিদায় আমরা পাচ্ছি এটা কি? মৌলিক ফর্ম। কি ফর্ম? মৌলিক ফর্ম। বুঝতে পেরেছি? তার মানে মৌলিক ভার্ব, যাকে বাংলার কিচ্ছু পাওয়া যাবে না। তারপর দেখুন তো এখানে কে আছে? তারপর আমরা যদি এই বাক্যটাকে যদি আরেকটা অংশে নিয়ে যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি, আমি যদি বলি হি হ্যাজ, যদি ওয়ার্ক বলি, সে কাজ করেছে। আচ্ছা, এই বাক্যে আমরা কাকে পাচ্ছি? অক্সিলারি ভার্ব। আমরা পাচ্ছি অক্সিলারি ভার্ব হ্যাজ, অক্সিলারি ভার্ব হ্যাজ, তারপর কি মূল ভার্ব হচ্ছে v3, এটা ওয়ার্ড। বলুন তো এইখানে প্রশ্ন করলে কি আসবে আগে? ইয়েস, আসবে কে? হ্যাজ, কারণ অক্সিলারি ভার্ব দিয়ে আমরা মূলত প্রশ্নটা তৈরি করি। হ্যাজ, এখন আমি কাকে নিয়ে আসবো? হ্যাজ হি, কি আমাদের মূল ভার্ব লাগবে, কে লাগবে? ওয়ার্ড। আচ্ছা বলুন তো, এই অংশে কি আমাদের এই ভার্বের রূপটা পরিবর্তন হয়েছে? ওয়ার্ক পরিবর্তন হয়েছে না। তার মানে আমরা কাজ করছি কাকে নিয়ে? ভার্বের মূল মানে ফর্মটাকে নিয়ে, মূল ভার্বকে নিয়ে কাজ করছি। তাহলে মূল ভার্বের রূপ কয়টা? 5টা, ঠিক আছে? তাহলে কি পাচ্ছি এখানে? এই যে দেখতে পাচ্ছেন, ওয়ার্ক যেমন ছিল তেমনই আছে। এই প্রশ্ন করার পরও তার কোনো পরিবর্তন হচ্ছে না, এমনকি নেগেটিভ করার পরও পরিবর্তন হচ্ছে না। দেখুন তো, আমি যদি এই অংশটাকে বলি, এই ভার্বটাকে বলি, বা এই অংশটাকে আমি যদি এখন লিখি যে আমি কাজ করেছি, আমি কাজ করিনি, তার মানে কি হবে? এই বাক্যটা জাস্ট হ্যাভ নট হবে, তাই না? কি হবে? হ্যাভ নট, আই হ্যাভ নট ওয়ার্কড। এখন যদি নেগেটিভটা করতে চাই, সেক্ষেত্রে কি বাক্যটা পরিবর্তন হয়েছে? আমি যদি বলি এখানে I have worked, আমি কাজ করেছি, আমি কাজ করিনি, তাহলে ইংলিশটা কি হবে? I have not worked। বলুন তো, এখানে নেগেটিভ করার সময়ও কি আমাদের এই ভার্বের রূপটা পরিবর্তন হয়েছে? এই v3 পরিবর্তন হয়েছে না, এটাকে বলা হয় মৌলিক ফর্ম। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার চলে যাচ্ছি, যেহেতু আমরা v3টা কি পেয়েছিলাম? মৌলিক ফর্ম পেয়েছিলাম, তাই না? তাহলে মৌলিক ফর্ম আমরা পেয়েছি যে এটা আর ভাঙা যাবে না। এবার আমরা আরেকটা পেয়েছিলাম কি? মৌলিক ফর্ম, বেস ফর্ম। আর বেস ফর্মটা কি হয়েছে? v0, তাকে তো ভাঙতেই পারবো না, তাকে ভাঙতে পারবো না। এবার আর কি পেয়েছিলাম আমরা? মৌলিক ফর্ম। আমরা মৌলিক ফর্ম পেয়েছিলাম, আমরা দেখে নিচ্ছি একটুখানি মৌলিক ফর্ম কি ছিল। ইয়েস, মৌলিক ফর্ম ছিল কি? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, রাইটিং। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিচ্ছি এটা আসলে কিভাবে আমাদের বাক্যে কাজ করছে। তাহলে আমি যদি বলি সুইমিং, রাইট, অথবা রানিং। রান মানে কি? দৌড়ানো, আর তার সাথে আমি যুক্ত করলে কি হবে? রানিং। রানিং ইজ আ গুড হ্যাবিট। হ্যাঁ, ঠিক আছে। খেয়াল করুন তো,
এখানে আমাদের সাবজেক্ট কোনটা, আমাদের রিয়েল ফর্ম কোনটা, যাকে আমরা এখন টাচ করব। ইয়েস, কাকে পাচ্ছি এখানে? রানিং ইজ এ গুড হ্যাবিট, দৌড়ানো একটা ভালো অভ্যাস। তাহলে এখানে কাকে পাচ্ছি? ভার্ব। এই যে ভার্ব পাচ্ছি ইজ, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কিন্তু একটা ভার্ব পেয়েছি যাকে আসলে ভার্ব বলা যায় না, এটাকে বলা হয় জিরান ফর্ম, ভার্ব প্লাস আইএনজি। দেখুন তো আমরা পাচ্ছি কিনা এখানে একটা ফর্ম রানিং, রান প্লাস আইএনজি। তারপর আমরা কি শিখেছিলাম? V0 প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, রান প্লাস আইএনজি। ভি এটাকে আমরা কি বলবো? V4 বলবো, সরি V0 না, V4 বলবো আমরা এটাকে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? এই যে B4 আমরা মৌলিকে এটা পেয়েছিলাম, তাই না? দেখুন তো এই ফর্মটাকে ভাঙা যায় কিনা দেখি। এখন আমরা প্রশ্ন করবো এটাকে। প্রশ্ন করলে কি হবে? আমরা জানি যে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে গেলে কি লাগবে? অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বটা কি? ইয়েস, ইজ। তাহলে আমরা কি নিয়ে আসবো? ইজ। এখন সাবজেক্ট কি বসাবো? রানিং। ঠিক আছে, রানিং আ গুড হ্যাবিট। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? ইজ রানিং এ গুড হ্যাবিট, দৌড়ানো কি একটা ভালো অভ্যাস? কি বলছেন? রানিং ইজ এ গুড হ্যাবিট। বলুন তো প্রশ্ন করার পরও কি আমাদের এই অংশটা পরিবর্তন হয়েছে? রানিং যেমন ছিল তেমনই আছে। এটাকে বলে ভার্বাল নাউন। ঠিক আছে, ভার্বাল নাউন, ভার্বের একটা অংশ, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, যাকে আমরা 5টা রূপের একটা রূপ, সর্বশেষ রূপটা পেয়েছিলাম V4। তার মানে এই 3টা রূপ হচ্ছে আমাদের কি? মৌলিক, যাদেরকে ভাঙা যায় না, ভাঙলে কোনো কিছু পাওয়া যাবে না। তার মানে আমরা চেষ্টা করেছিলাম যে ইজটাকে সামনে এনে ওকে ভাঙে, কিন্তু ভাঙলেও কিছু পাচ্ছি না। বুঝতে পেরেছি? এই জন্য V0 মানে বেস ফর্ম, তারপর কি V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যান্ড কি B4 তার মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তারা তিনটাকেই আমরা ভাঙলেও কোনো ভাঙা অংশ পাবো না। সুতরাং তারা কি? মৌলিক অংশ। ঠিক আছে, এবার যে মজার জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে যৌগিক ফর্মটা। কিভাবে আসলে যৌগিক ফর্ম আমরা চিনবো। ঠিক আছে, এবার বলুন তো আমরা কি পেয়েছিলাম? আমি যদি এখন বলি ওয়ান্ট, তাই না? ওয়ান্ট মানে কি? চাওয়া। খেয়াল করতে হবে, ওয়ান্ট মানে কি? চাওয়া। এবার আমি যদি বলি he wants it, সে ইহা চায়, তাই না? খুব খেয়াল করুন তো এইখানে এই ভার্বটা কোন ভার্ব? যেটা উপরে লিখেছি এটা অলওয়েজ V0 মানে মূল ভার্বের বেস ফর্ম, তার মানে এটা তার জন্মগত রূপ। এবার এই জন্মগত রূপটা ঠিক আছে, তাহলে স্যার এটা কোন ফর্মে আছে? স্যার এটা তো V0 না, এটাকে V0 বলা যাবে না। কেন বলা যাবে না? এইটা হচ্ছে V1। স্যার কিভাবে? প্রমাণ করে দিচ্ছি। দেখুন তো আমরা যদি প্রশ্ন করি, কি করি? প্রশ্ন করি, সেক্ষেত্রে কি আসবে? যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে, আচ্ছা আমরা কি সাবজেক্ট দিয়ে প্রশ্ন করতে পারি না? আমাদের প্রশ্ন করতে গেলে কি লাগে? অক্সিলারি ভার্ব লাগে। এই বাক্যে তো কোনো অক্সিলারি ভার্ব নেই, সুতরাং কি আছে? মূল ভার্ব। আমরা জানি মূল ভার্ব কিন্তু মেইন ভার্ব, তার পাওয়ার হেভি, বাট একটা জায়গায় সে একদম অসহায়, নিরুপায়। কখন? যখন তাকে বলা হবে কাজ করো না, তুমি একটা প্রশ্ন তৈরি করো, তখন মূল ভার্ব বলবে ইয়েস, আমি তো অসহায়, আমি তো একদম কি একা হয়ে যাচ্ছি। তখন সে দৌড়ে চলে যাবে কার কাছে? আমি যে বলেছিলাম 3 ভাই, ডো, ডাস অ্যান্ড ডিড। কেন? কারণ এই তিনটা সাহায্য ছাড়া মূল ভার্ব দিয়ে কখনোই প্রশ্ন করা যায় না, আর নেগেটিভ করা যায় না। এখন দেখুন তো এই 3 ভাইয়ের মাঝখানে 2 ভাইকে বলেছিলাম আমি আপন ভাই, যাকে বলা V1, আর V2 হচ্ছে সৎ ভাই। এবার কাকে পাচ্ছি? প্রশ্ন করবো আমরা এখন, রাইট? এখন সে কি একা পারবে? পারবে না। তখন সে চাচ্ছে যে একটা হেল্প, কার কাছ থেকে? 3 জনের কাছে। ওরা ওয়েট করছে, আসো আমার কাছে এখন, রাইট? এখন কাকে পাচ্ছি দেখুন তো? V1। এইবার এই যে আমরা কেন এটা V1 বললাম, কারণ একটাই, তার সাথে কি যোগ হয়েছে? এস যোগ হয়েছে। আর এসটা কে যোগ করেছে? হি এর প্রভাবে এখানে এস যোগ হয়েছে বিদায় এখন এটাকে বলছি আমরা V1 নট V0। ঠিক আছে, এখন দেখুন তো এইখান থেকে আমরা কাকে নিয়ে আসতে হবে প্রশ্ন করার জন্য? যেহেতু এস আছে, এস মানে হচ্ছে সিঙ্গুলার ফর্ম, হিটা একজন সিঙ্গুলার, এজন্য এসটা এখানে বসেছে সিঙ্গুলার ফর্ম। ঠিক ওইখানে একজন মিস্টার সিঙ্গুলার আছে, যাকে বলা হচ্ছে আমাদের ডাস। তাহলে প্রশ্নকে বললাম কাকে দিয়ে, একটু খেয়াল করবেন কিন্তু প্লিজ। প্রশ্ন করলাম কাকে দিয়ে? ডাস দিয়ে, রাইট? ডাস। এখন বলুন তো ডাজের পরে কি বসাবো? হি। আচ্ছা বলুন তো এই ডাসটা কার জন্য আনলাম? এসটার জন্য নিয়ে আসলাম, রাইট? এসটার জন্য আমরা ডাসটা নিয়ে আসলাম। এখন আমি যদি চাই যে এখানে মূল ভার্ব বসাতে হবে না, অবশ্যই বসাতে হবে। এসটাকে তো নিয়ে আসলাম এখানে, আর বাকি রইল কি? ওয়ান্ট, রাইট? ওয়ান্ট। তারপর আমি যদি এখন বলি পরবর্তী কি হবে? ডাজ হি ওয়ান্ট ইট? খেয়াল করুন,
প্রশ্নবোধক বাক্য। স্যার তাহলে কি হলো বিষয়টা? এবার যদি আপনি আমাকে প্রশ্ন করেন স্যার তাহলে এই বাক্যে ডাজ আসলে কি আর ওয়ান্ট আসলে কি, আর আগে যে ওয়ান্ট ছিল সেটা আসলে কি? ইয়েস, ওয়ান্টস ছিল, এটা হচ্ছে V1 মানে মূল ভার্বের কি প্রেজেন্ট ফর্ম। কিন্তু এইখান থেকে কাকে বের করে নিয়ে আসলাম বলুন তো? এই ভার্বটা কি মৌলিক না যৌগিক? আমরা কি পেয়েছিলাম? দুইটা ভার্ব যৌগিক, একটা হচ্ছে V1 আর একটা কি V2। তাহলে এখানে কাকে পাচ্ছি? V1 পাচ্ছি। এখন এইটার মাঝখানে কে যুক্ত আছে বলুন তো? এখানে কি S আছে? নাই, এটা রিয়েল ফর্ম, এই জন্য এটা V0, কিন্তু এখানে বাড়তি কে যোগ হলো? S, এই জন্য এটাকে আমরা নিয়ে আসলাম ডাজ হিসাবে। পেয়েছি। তারপর কাকে বসালাম? হিয়ার পরে ওয়ান্ট বসালাম। ইয়েস, এবার কে বলতে পারবেন এটা কোন ফর্মে আছে? আমরা সব সময় কি বলি জানেন? এই যে সাবজেক্টের পর কি V1, নো V1, এটাকে কখনোই আমরা এখন V1 বলতে পারবো না, এটা কি বলবো? V0। কেন? কারণ তার মাঝখানে একটা শব্দ লুকিয়ে ছিল, অ্যাড ছিল, তাকে টেন হিসেবে আমরা বের করে নিয়ে আসলাম। কাকে নিয়ে আসলাম? ডাস নিয়ে আসলাম এস এর জন্য। এখন তার কাছ থেকে নিয়ে আসার পর যা রইলো সেটা হচ্ছে তার রিয়েল ফর্ম, যাকে বলা হচ্ছে V0। আমি কি বোঝাতে পেরেছি? আর এই জন্য এই V1 ফর্মটাকে বলা হয় যৌগিক ফর্ম। তার মানে তার মাঝখানে কি লুকিয়েছিল? ডাস লুকিয়েছিল। কি লুকিয়েছিল? ডাস লুকিয়েছিল। টেনে হিসেবে ডাসকে নিয়ে আসলাম, শেষ তোমার কাজ। এখন যে রিয়েল ফর্মটা বের করলাম এইটা হচ্ছে আমাদের V0। তাহলে এই বাক্যে ওয়ান্টস হয়ে গেল V1, আর এখানে সেম বাক্যটাকে আমি প্রশ্ন করার কারণে এটা হয়ে গেল কি V0। কেন? এটা হচ্ছে মূল ভার্বের বেস ফর্ম, জন্মগত রূপ। তার মানে তার মাঝখানে এই মুহূর্তে আর কেউ কিন্তু অ্যাড নাই, যুক্ত নাই। ছিল কে ছিল? S ছিল, যাকে টেনে হিসেবে বের করে নিয়ে আসলাম। এখানে এটা নিয়ে আসলাম, শেষ যা পাইলাম সেটা হচ্ছে আমার কি বেস ফর্ম মানে জন্মগত রূপ। তাহলে কোনোদিন আমরা কি এখন কি ভুল করব? আমরা এটাকেও বলি V0 V1, আবার এটাকেও বলি কি V1? একদমই না। এখন কি মানে সেন্সটা ক্লিয়ার হয়েছে যে স্যার সত্যি তো, তাহলে এখন তো এই ওয়ান থেকে তো এসটা নিয়ে চলে আসলাম, এখানে ডাস বানাই ফেললাম, এখন তো আর এটার সাথে কোনো কিছু নাই। ইয়েস, এটাই হচ্ছে আমাদের V0 মানে মৌলিক ফর্ম। তাহলে এইটা মৌলিক ফর্ম, কিন্তু এটা কি যৌগিক ফর্ম। হিসাবটা কি পেয়েছেন? ওকে, এবার যদি আমি আরেকটা বাক্য দেখাই সেক্ষেত্রে পেয়ে যাব। দেখুন তো, যদি আমি বলি যে তারা চায়, তাহলে কি পাবো আমরা? দে ওয়ান্ট, রাইট? তারা চায়, তারা ইহা চায়। একটু খেয়াল করুন তো, দে ওয়ান্ট ইট, তারা ইহা চায়। এখন আমি যদি এটাকে প্রশ্ন তৈরি করতে যাই তখনই বুঝবো আসলে এটা কোন ফর্মে আছে। সবাই বলছে স্যার এই যে ফর্মটা দে ওয়ান্ট মানে কি চাওয়া, এটা মূল ভার্ব। তাহলে স্যার মূল ভার্ব এটা মনে হয় কি? এটা মনে হয় মৌলিক। সবাই ভাবছে স্যার এটার সাথে কোনো যুগটুক নাই, এটা মনে হয় কি মৌলিক, এটাকে ভাঙা যাবে না। আমি প্রমাণ করে দেবো এটা ভাঙা যাবে, এবং কিছু একটা আমরা সেখান থেকে পাবো। খেয়াল করুন তো, দে ওয়ান্ট ইট, তারা ইহা চায়। আর এই যে এই ওয়ান্টের অর্থ কি ছিল? চাওয়া। আর এই ওয়ান্টের অর্থ কি? চায়। কেন? তার কারণ এই সাবজেক্টের প্রভাবে সে কি হয়ে গেল? চায় হয়ে গেল। বুঝতে পেরেছি? এখন বলুন তো এইখানে কেন আমরা S পাচ্ছি না? কারণ এটা সিঙ্গুলার ফর্ম না বিদায় এখানে S পাচ্ছি না। এটা সিঙ্গুলার ফর্ম বিদায় আমরা S পেয়েছিলাম, ডাস এনেছিলাম। এখন যদি প্রশ্ন করতে যাই সেক্ষেত্রে এই ওয়ান দিয়ে কি প্রশ্ন করা যাবে? একদমই না। কেন? সেই মুহূর্তে সে অসহায়, সে বলছে হায় হায় আমি তো এখন প্রশ্ন করতে পারবো না, চলে যেতে হবে তিন ভাইয়ের কাছে, ডু, ডাস এন্ড ডিটের কাছে। এটা বলুন তো এইটাকে কোন ফর্ম বলবেন? V0 না V1? অবশ্যই আমরা V1 বলবো, V0 বলবো না। কেন? কারণটা বলছি। এটা কি এখন V1, এটা V1, তার মানে কি এটা কি যৌগিক ফর্ম। এটা মাঝখানে কেউ না কেউ লুকিয়ে আছে। কে লুকিয়ে আছে আমরা এখন দেখবো। আচ্ছা বলুন তো, এই যে দে পাচ্ছি, রাইট, সাবজেক্ট। আর এখন আর প্রশ্ন করলো আগে কি নিয়ে আসছিলাম? এর জন্য ডাজ নিয়ে আসছিলাম, তাই না? আর এখন কাকে নিয়ে আসবো? ডাজ নিয়ে আসবো না। দুইটা ফর্ম কিন্তু V1, ডো আর ডাজ। যখন সিঙ্গুলার হবে ডাজ নিয়ে আসবো, যখন প্লুরাল হবে ডো নিয়ে আসবো। বলুন তো এই মুহূর্তে দে কি একজন না অনেকজন? অনেকজন, তখন ডাজ দিয়ে প্রশ্ন করা যাবে না, কারণ ডাজ হচ্ছে সিঙ্গুলার ফর্ম। এই জন্য দে বলছে এই কাজ করো, ওয়ান থেকে ডো নিয়ে আসো। ডোটা হচ্ছে কি প্লুরাল ফর্ম, মানে চেহারা আমার মতো, ঠিক আছে? তাহলে ডো নিয়ে আসলাম, ডো, তারপর কি সাবজেক্ট দেয়, তারপর কি পাচ্ছি বলুন তো? এখন কি আমরা মূল আগে তো ছিল এস নিয়ে গিয়েছিলাম আর পরবর্তীতে এস হয়নি, এখন তো কোনো কিছু নাই, তারপরও এটা মাঝখানে লুকিয়ে ছিল কে বলুন তো? ডো লুকিয়ে ছিল। বুঝতে পারছি? এখন ডোটাকে নিয়ে আসলাম, ডো দে। এখন যা বসাবো সেটা হচ্ছে রিয়েল ফর্ম।
এখন আমি ইচ্ছে করলো এখান থেকে আর কোনো কিছু খুঁজে পাবো না। তাহলে এখন এই অংশটাকে আপনি কি বলবেন প্লিজ কমেন্টে জানাবেন যে এই অংশটা কি বলবেন, v0 না v1? স্যার এটা যদি v1 হয় তাহলে এটা তো v1, একদমই না, এইটা v1 রাইট, কিন্তু এইটা এখন v0 মানে বেস ফর্ম, মৌলিক ফর্ম। কেন? কারণ তার মাঝখানে আর কোনো কিছু নেই, যা ছিল টেনে হিসেবে বের করে নিয়ে আসছে, এখানে ডো ছিল লুকিয়ে, তাকে টেনে হিসেবে বের করে নিয়ে আসলাম। আর এই জন্য এই মুহূর্তে এই ভার্বটাকে বলা হচ্ছে v1, তার মাঝখানে ডো যুক্ত আছে। যখন প্রশ্ন করলাম ডোটাকে নিয়ে আসলাম সামনে, এখন এই মুহূর্তে সে খালি। প্রত্যেক জায়গায় আমরা এই জিনিসটা ভুল করি এবং মাঝে মধ্যে বইও দেখা যায় যে কি লেখা দেখা যায় যে এটাকে v1 হিসাবে গণ্য করা হয়, বাট না, এটা কি হবে v0, মানে ভার্বের বেস ফর্ম, জন্মগত রূপ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা কোন ফর্মে আছে? মৌলিক ফর্ম। আর এটা কি? যৌগিক ফর্ম। ক্লিয়ার? আচ্ছা, আমরা যৌগিক কয়টা পেয়েছিলাম? দুইটা পেয়েছিলাম। একটা হচ্ছে কি, আমরা যৌগিক পেয়েছিলাম দুইটা, রাইট? একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আরটা কি, আরটা হচ্ছে পাস্ট ফর্ম। এবার দেখি তো পাস্ট ফর্মের লক্ষণটা কেমন, কিভাবে আমরা বুঝবো? ইয়েস, খেয়াল করুন, এখানে আমরা যদি কোনো বাক্যে লিখতে চাই যে হি সো, আচ্ছা সি মানে কি? সি মানে কি? দেখা, তাই না? দেখা। আর এখন যদি বলি সে দেখলো, তাহলে কি বলবো? হি সো, সে দেখলো। কেন? আচ্ছা, এই অংশটা কিসে আছে বলুন তো? এই অংশটা কিসে আছে? এই ভার্বটা কিসে আছে? ভার্ব তো একা, তার আশেপাশে কেউ নেই, এই জন্য এটাকে কি বলবো আমরা? v0। তার মানে এটা কি? মৌলিক ফর্ম, যাকে ভাঙলে কিচ্ছু পাওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে হি সো হার, সে তাকে দেখলো, তাই না? বলুন তো এই বাক্যে ভার্বটাকে সো, আর এটা কোন ভার্ব? অক্সিলারি ভার্ব না মূল ভার্ব? ইয়েস, মূল ভার্ব। তার মানে বুঝতে পারছি এখন আমাদের এটা নিয়ে আমাদের খেলা করতে হবে। বলুন তো এটা কোন ফর্মে আছে? সবাই বলছেন স্যার এটা তো পাস্ট ফর্মে। ইয়েস, পাস্ট ফর্মে আছে, v2 তে আছে। এবার মজার বিষয় হচ্ছে আমরা কি শিখছি? মৌলিক আর যৌগিক, মৌলিক আর যৌগিক। আচ্ছা, প্রথমটা কি বলেছিলাম? মৌলিক, রাইট? মৌলিক, যাকে ভাঙলে কিচ্ছু পাওয়া যায় না, কিন্তু এটা কি মৌলিক? একদমই না। আমরা সূত্রে কি পড়েছিলাম যে v1 মানে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম আর v2 মূল ভার্ব পাস্ট ফর্ম, দুইটা হচ্ছে যৌগিক ফর্ম। তার মানে তাদের সাথে কেউ না কেউ যুক্ত আছে, দেখে নিচ্ছি। তাহলে এখানে কাকে পাচ্ছি? সো। তার মানে নিঃসন্দেহে এটা কি? v2। এবার প্রশ্ন করলে বুঝতে পারবো আসলে কোন ফর্মে আছে। বলুন তো প্রশ্ন করলে আমরা কি দিয়ে প্রশ্ন করি? মূল ভার্ব দিয়ে না অক্সিলারি ভার্ব দিয়ে? ইয়েস, অক্সিলারি ভার্ব দিয়ে। বাট দুঃখের বিষয় হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব নেই। সো হোয়াট, আমরা টেনে হিসেবে তার চেহারা দেখে অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। খেয়াল করুন তো এখানে কে আছে? মূল ভার্ব। সে অসহায়, সে চলে যাবে কার কাছে? তিন ভাইয়ের কাছে। কে কে? ডো, ডাস এন্ড কি? ডিড। দুই ভাই, আপন ভাই v1, এই ভাই হচ্ছে কি? ডিড হচ্ছে v2। বলুন তো এখন আমি কাকে দিয়ে প্রশ্ন করবো? ডোডাস দিয়ে না ডিড দিয়ে? ডিড দিয়ে। কেন? কারণ তার চেহারা কি? v2, ওইটার চেহারাও কি? v2। ঠিক আছে, তাহলে কি পাচ্ছে? এখানে ডিড নিয়ে আসলাম। একটু খেয়াল করবেন প্লিজ। ডিড, তারপর কি আনবো? সাবজেক্ট নিয়ে আসবো, ডিড হি। এখন বলুন তো এখানে আমি স আবার লিখবো না, তার মানে এই সর সাথে কে যুক্ত ছিল? এই রিয়েল ফর্ম হচ্ছে, আর সর সাথে কে যুক্ত ছিল? ডিড ছিল যুক্ত, পাস্ট ফর্ম। তাকে টেনে তার মুখোশটা নিয়ে আসলাম এখানে। এই ডিডটা ছিল এই স এর মুখোশ, মুখোশ তো খুলে ফেললাম। আগের মতো মুখোশ থাকবে নাকি রিয়েল ফেসটা চলে আসবে? ইয়েস, এখন আমরা রিয়েল ফেসে কি পাচ্ছি? এই স এর রিয়েল ফেস হচ্ছে সি। ডিড হি সি হার, সে কি তাকে দেখেছিল? আপনারা সবাই বুঝতে পেরেছেন? এবার বলুন তো এই যে ফর্মটা যেটা পেয়েছি সি, এইটা কোন ফর্মে আছে? নিঃসন্দেহে সবাই বলবেন v1, 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 নো এন্ড নেভার। কেন? কারণ এই যে দেখতে পাচ্ছি সি, এই সিটা হচ্ছে v0, দ্যাট মিনস বেস ফর্ম বা মৌলিক ফর্ম। এইটা ছিল যৌগিক ফর্ম। কেন? তার সাথে কে যুক্ত ছিল? এই যে ডিড যুক্ত ছিল। ডিড কেন যুক্ত ছিল? কারণ তার রূপটা কি? পাস্ট। তার থেকে টেনে এসে কাকে নিয়ে আসলাম? ডিডকে নিয়ে আসলাম। তার আসল রূপ মানে মুখোশটা নিয়ে আসলাম এখানে, তখন সে তার রিয়েল রূপটাকে দেখালো আমাদের এখানে কি? সি। তার মানে এই সিটা হচ্ছে আমাদের বেস ফর্ম। আর এই জায়গায় আমরা গোলমাল পাকিয়ে ফেলি। যখনই আমরা প্রশ্নবোধক বাক্য করতে যাই তখন আমরা বলি কি যে সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আসলে কি এটা প্রেজেন্ট ফর্ম? আসলে এটা প্রেজেন্ট ফর্ম? একদম না, এটাকে বলা হবে কি? বেস ফর্ম, মানে মৌলিক ফর্ম, বেস ফর্ম। তাহলে আমরা কি শিখতে পেরেছি? এই যে এইখানে দেখুন তো, এখানে সি বেস ফর্ম, তো এখানে সি বেস ফর্ম। স্যার এখানে তো b1 হওয়ার কথা ছিল না,
হবে না। কেন? কারণ তার কাছ থেকে আমরা কি পেয়েছি? ডিড পেয়েছি, একসাথে ছিল, তাকে টেনে এসে বের করে ফেলেছি, আর বের করবো যা পেয়েছি সেটা হচ্ছে আমাদের মৌলিক ফর্ম। ঠিক আছে, আমরা আরেকটা বাক্য দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। যদি আমি বলি যে আমি যদি বলি রাইট, রাইট মানে কি? ইয়েস, রাইট মানে হচ্ছে লেখা। রাইট মানে কি? লেখা বা লেখা, যাই বলি না কেন। এবার বলুন তো এই জায়গাতে আমি রাইট লিখলাম, রাইট মানে কি? লেখা। এটা কোন ফর্মে আছে? কোনোদিন বলবেন এটা V1? একদমই না। আজকে পর থেকে এটা V1 না, কোনোদিন না, জীবনও না। তাহলে এটা কোন ফর্ম? V0, মানে মূল ভার্বের বেস ফর্ম। তার মানে এই রূপে সে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। বুঝতে পেরেছি? এখন তাকে আমরা বিভিন্ন রূপে চেঞ্জ করবো, সেটা আলাদা বিষয়। তাহলে কাকে পাচ্ছি? রাইট মানে লেখা। এবার আমি যদি বলি তারা লিখলো, তারা লিখলো, এই যে রাইটের পাস্ট কি? রোট। রাইটের পাস্ট কি? রোট। WROTE, wrote. They wrote a letter. বলুন তো এখানে কাকে পাচ্ছি? they wrote a letter। তাহলে এইখানে যে ভার্ব পাচ্ছি এটা কি? অক্সিলারি ভার্ব, মূল ভার্ব। মূল ভার্ব, তাহলে বলুন তো কোন ফর্মে আছে? আপনারা যা শিখেছিলেন V1, V2, V3, এটা কোন ফর্মে আছে? V2 তে আছে। ঠিক আছে, এবার প্রশ্ন, স্যার এই V2 আছে, তাহলে এটা কি? এটা তো মনে হয় মৌলিক না। আমরা কি শিখেছিলাম? যৌগিক। তার মানে ওর সাথে কেউ না কেউ যুক্ত আছে। এবার কে যুক্ত আছে আমরা কিভাবে বুঝবো? এই রূপটা কি, চেহারাটা কি? মানে প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? পাস্ট ফর্ম। সুতরাং আমরা কি আনবো? ডো, ডাস নাকি ডিড? অবশ্যই কাকে নিয়ে আসবো? ডিড কে নিয়ে আসবো। কেন? কারণ তার ফর্মটা কি, রূপটাও কি V2, তার ফর্মটাও কি V2। সুতরাং মূল ভার্ব যখন বাক্যে থাকবে সে তখন অসহায় হয়ে যায়। কখন? যখন তাকে বলা হবে প্রশ্ন তৈরি করতে হবে, অথবা বলা হবে কি নেগেটিভ তৈরি করতে হবে। সে দুই ক্ষেত্রেই মূল ভার্ব অসহায় হয়ে যায়, তখন দৌড়ে চলে যায় কার কাছে? তিন ভাইয়ের কাছে। দুই ভাই, আপন ভাই। ডু, ডাস, কেন? তারা প্রেজেন্ট, আর একটা কি? পাস্ট, ডিড। এবার প্রশ্ন হচ্ছে এই যে এই ভাই মানে রোজ এখন কার কাছে যাবে? কার কাছে যাবে সে? সে তো এখন অসহায়, প্রশ্ন করতে হবে, সে ভয়ে আছে, সে দৌড়ে কোথায় চলে গেল? ডিডের কাছে। ডিডকে বললো ভাই তুমি একটু আসো, আমাকে হেল্প করো প্লিজ। তারপর সে কি বসলো এখানে? ডিড। এবার কাকে পাচ্ছি? সাবজেক্ট দেয়। বুঝতে পারলে? ডিড দেয়। এখন কাকে পাচ্ছি বলুন তো? এইখানে কি আর রোজ হবে? কেন হবে না? কারণ তার যে চেহারা ছিল V2, এই V2 নিয়ে আসলাম তো এখানে। এই ডিডটা কিন্তু V2, রাইট? তার একটা মুখোশ ছিল, ডিড ছিল তার সাথে মুখোশ খুলে নিয়ে আসলাম। এখন কি হবে? রুট হবে নাকি রাইট হবে? ইয়েস, এই সেই মিস্টার রাইট হবে। তার মানে WRIT, রাইট। তাহলে এই রাইট, ডিড দে রাইট আ লেটার? তাহলে কি পাচ্ছি বলুন তো? এখানে ডিড প্লাস দে প্লাস কি রাইট। তাহলে এখানে কাকে পাচ্ছি? এখন আপনারা কি বলবেন? এই রাইট। স্যার রাইট, এটা রাইট তো, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম? একদমই না, স্যার এটা প্রেজেন্ট ফর্ম না, V1 না। এটা কি তাহলে? ইয়েস, V0। কেন? কারণ তার রিয়েল চেহারা হচ্ছে রাইট। তার মাঝখানে টেন হিসেবে কাকে নিয়ে আসলাম? ডিডকে নিয়ে আসলাম। এটা তার ছিল মুখোশ। তাহলে যখন আমরা কোনো কিছু থেকে মুখোশটা বের করে নিয়ে আসি তখন তার আসল চেহারাটা দেখা যায়। ঠিক তার এখানে মুখোশ ছিল, কে ছিল? ডিড ছিল। এখন টেন হিসেবে মুখোশটা বের করে ফেললাম, তখন কি হয়ে গেল? তার আসল চেহারা বের হয়ে গেল। কারণ এই রুট কিন্তু রুট ছিল না, রুট কি ছিল? রাইট ছিল, রাইট চলে আসলো। এখন এটা হচ্ছে V0, নট V1। বুঝতে পেরেছি? তাহলে যদি কোনো বাক্যে আমরা দেখতে পাই এরকম, তাহলে আমরা কখনো বলবো যে V1? একদমই না। কি বলবো? দেখতে মনে হচ্ছে V1, যে they write, I write, he writes, দেখতে মনে হচ্ছে কি V0, বাট এই মুহূর্তে কে? এইটা V0, এইটা V0, কারণ এটাকে ভাঙলে আর আপনি কিছু পাবেন না, এই জন্য এটা মৌলিক ফর্ম। বুঝতে পেরেছি? যে এবার দেখুন তো, যদি আমি বলি এরকম, রাইট, যে I try, আমি সবাইকে বলছি, একটু খেয়াল করবেন। এখন আপনারা নিজেরা বলবেন এটা, যে আসলে এটা কি হবে। বলুন তো এই ট্রাই আর এইখানে যদি ট্রাই লিখি, এই ট্রাই মাঝখানে পার্থক্যটা কি? এই ট্রাই কি আর এই ট্রাই কি? আবার আমি যদি বলি এখানে দে ট্রাই, এই ট্রাই, তিনটা ট্রাই আসলে কি? আবার যদি বলি হি ট্রাইস, রাইট? বলুন তো এই তিন বাক্যে
এইটা কোন ফর্ম, এই তিনটা কোন ফর্ম? সবাই বলবে স্যার এটা হচ্ছে, এটা আগে পুরো বলছি স্যার এটা হচ্ছে V1, এটা V1, এটাও V1। একদম না। কেন না? কারণ সে একা, এটা তার, সে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এই ট্রাই রূপে, এটা তার রিয়েল ফর্ম, তাকে বলে ভেজ ফর্ম, V0, তার অন্য কোনো রূপ নাই, এটাই তার রিয়েল রূপ। এখন বলুন তো এই যে ট্রাই, এটা বলতে পারতাম V0, কিন্তু আমরা বলতে পারবো এখন? পারবো না। কেন পারবো না? তার পাশে কি আছে? সাবজেক্ট, এই জন্য এটাকে বলতে হবে আমাদের V1। এখন বলুন তো এই অংশে কাকে পাচ্ছি? দে ট্রাই। বলুন তো এই ট্রাই কে একা আছে? না, তার পাশে কে আছে? দে, সাবজেক্ট আছে, এই জন্য এটাকে আমি কখনোই V0 বলতে পারবো না। কেন পারবো না? তার মাঝখানে কেউ না কেউ যুক্ত আছে, ডো, রাইট? তাহলে এটা কি হবে? এটা হবে V1, এটা V1। বাট তিনটা চেহারা একরকম, তারপর কিন্তু তিনটাকে একভাবে বলতে পারবো না। বুঝতে পেরেছি? এবার কে আছে? ট্রাইস। এই ট্রাইসটা কি আসলে? এইটাও V1। কেন? ট্রাই হতো, বাট এই সিঙ্গুলার বিদায় তার সাথে কি যুক্ত হয়েছে? ES যুক্ত হয়েছে। যখন প্রশ্ন করবো তখন এখান থেকে ডাচ চলে আসবে, যখন এটাকে প্রশ্ন করবো এখান থেকে ডো চলে আসবে, যখন এটাকে প্রশ্ন করবো এখান থেকে ডো চলে আসবে। তার মানে এই V1 হচ্ছে তিনটা, আর এইটা হচ্ছে ট্রাই V0। আমি কি বুঝতে পেরেছি? তার মানে আমাদের রিয়েল লাইফে কিন্তু চমৎকার ভাবে কনজুগেশন অফ ভার্বস এর ব্যবহার চলে আসে, বাট আমরা বুঝতে পারছি না। তাহলে আমরা একটু পরবর্তীতে চলে যাই, দেখি আমাদের পরবর্তী অংশ কি আছে, কি বলা আছে। আমরা মোটামুটি এগুলো পড়েছি। হ্যাঁ, ইয়েস, কনজুগেশন অফ ভার্বস দুই ভাগে বিভক্ত। কয়ভাবে বিভক্ত? আমি শর্ট করে নিচ্ছি, দুই ভাগে। এগুলো আপনারা সবাই মোটামুটি জানেন। তাহলে কি হবে? স্ট্রং ভার্ব একটা প্রকার হচ্ছে স্ট্রং ভার্ব, স্ট্রং ভার্ব, ঠিক আছে? আরেকটা হচ্ছে উইক ভার্ব। স্ট্রং ভার্বে অন্য নাম হচ্ছে ইরেগুলার ভার্ব, আর উইক ভার্বে অন্য নাম হচ্ছে রেগুলার ভার্ব। আমরা কি বুঝতে পেরেছি? এবার এই জিনিসগুলো আমরা অনেকেই পড়েছি, অনেক আগে পড়েছি। আচ্ছা, এবার দেখছি যে এখানে স্ট্রং ভার্ব কি আসলে। যেসব ভার্বের ভিতরের ভাওয়েল এ, ই, আই ও ইউ পরিবর্তন করে এবং কখনো কখনো এন, ই, এন, এন, ই যোগ করে পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা হয়, সেক্ষেত্রে তাদেরকে কি বলা হয়? স্ট্রং ভার্ব বলা হয়। তাহলে কাকে পাচ্ছে এখানে? সিং। সিং মানে গাওয়া, সিং মানে কি? গাওয়া। তাহলে সিং যেহেতু গাওয়া, সেই জন্য এটা কি? প্রেজেন্ট ফর্ম। তার মাঝখানে কি আছে বলুন তো? এখানে দেখেন পাস্ট হচ্ছে স্যাং, তারপর কি? সাং। তার মানে এখানে আমরা কি পাচ্ছি? এই যে আইটা আছে, আইটা পরিবর্তন হয়ে কি হয়ে গেল? একবার হয়েছে আরেকবার হচ্ছে ইউ। বুঝতে পেরেছি? তার মানে এইভাবে করে এগুলো চেঞ্জ হবে, এটাকে বলা হয় কি? স্ট্রং ভার্ব। আবার গো, গো মানে কি? যাওয়া, তার পাস্ট হয়ে গেল কি? ওয়েন্ট, তারপর কি হলো? গন। তার মানে এখানে গো একটা ও আছে, ভাওয়েল আছে, যার কারণে পরবর্তী অংশে পাস্টও পরিবর্তন হয়েছে। এই যে কি হয়েছে? আগে ছিল গো, এখন হয়ে গেল ওয়েন্ট, লাস্টে কি আছে? টি আছে, আর গন এন ই আছে। পাচ্ছি আমরা এখানে এন ই এন অথবা এন ই, এগুলো থাকবে আমাদের স্ট্রং ভার্বে। ড্রাইভ, ড্রাইভ মানে কি? চালানো। ড্রাইভের এখানে কি আছে বলুন তো? এই যে DRI, আইটা আছে, এখানে হয়ে গেল ও, আবার এখানে লাস্টে ই আছে, ঠিক আছে? আবার এখানে কি আছে? ড্রাইভ ভ্যান, এই যে ড্রাইভ ভ্যান, EN যুক্ত হয়েছে, তার মানে এগুলোকে বলা হয় স্ট্রং ভার্ব, ঠিক আছে? আর উইক ভার্ব কোনটা? উইক ভার্ব হচ্ছে যখন কোনো বাক্যে আমরা দেখতে পারবো ভার্ব আছে এবং যেসব ভার্বের শেষে কি থাকবে? ডি থাকবে, ইডি থাকবে, টি থাকবে, যোগ করে পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা হয়, তাদেরকে বলা হয় কি? উইক ভার্ব। যেমন ওয়ান্টেড, আই ওয়ান্ট হয়ে গেল কি? ওয়ান্টেড, এইটাকে বলা হয় উইক ভার্ব। বুঝতে পেরেছি? তারপর যদি বলি আই ট্রাইড, TRIED, ট্রাই, এইটাকে বলা হয় উইক ভার্ব। কেন? কারণ ইডি যুক্ত আছে, ঠিক আছে? যদি আমি বলি এখানে যে he completed, তাহলে কি পাচ্ছি? ইডি পাচ্ছি। এই ফর্মগুলো হচ্ছে আমাদের উইক ভার্ব, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। দেখুন তো এখানে সেম আগের মতোই আমি বলেছিলাম, এখানে দেওয়া আছে যে স্ট্রং ভার্ব, এবং স্ট্রং ভার্ব এখানে দেওয়া আছে এবং এখানে 5টা ফর্ম দেওয়া আছে, যে 5টা ফর্ম নিয়ে আমি এতক্ষণ অনেক আলোচনা করেছি, বকবক করেছি, জানি না কতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখুন কি আছে? ভেজ ফর্ম, ঠিক আছে? এটা কি? ভেজ ফর্ম। V0, V1, V2, V3 and V4। এবার কাকে পাচ্ছি? arise মানে কি? উঠা। খেয়াল করুন তো এখানে V0, এই যে পাশে দেখতে পাচ্ছি, এরাই হচ্ছে জন্মগত রূপ, উঠার জন্মগত রূপ কি? arise। তাহলে এইটা
কয়টা ফর্ম আছে V1 দুইটা, একটা প্লুরালের সময় বসবে আর একটা সিঙ্গুলার সময় বসবে। হি থাকলে arises, দে থাকলে arise, তাহলে দুইটা কি আমাদের V1। পাস্ট কি আছে arose, তারপর কি পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে arisen, আর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি ওই যে দেখতে পাচ্ছিলাম arise, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে arising। ওকে, এই হচ্ছে আমাদের পাঁচটা রূপ। become মানে কি হওয়া, তার পাস্ট প্রেজেন্ট কি পাচ্ছি become, তার পাস্ট আরেকটা become পাচ্ছি, এটা হচ্ছে V1, এটাও V1, কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার, এটা কি প্লুরাল ফর্মের জন্য ব্যবহৃত হয়। আর এখানে become, আবার এখানে become প্রেজেন্ট ছিল, আমরা বেস ফর্ম ছিল, তার সাথে কি যোগ হয়েছে আইএনজি, becoming মানে এটাও হওয়া, এটা হচ্ছে V0 বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, বিফোর অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। আমরা বুঝতে পেরেছি দ্য বিগিন মানে কি আরম্ভ করা, এই বিগিনটা হচ্ছে তার রিয়েল ফর্ম, বেস ফর্ম, যার জন্মগত রূপ হচ্ছে এইটা পৃথিবীতে। এরপর থেকে আমরা কি তার থেকে কি পাচ্ছি, বিগিন পাচ্ছি, বিগিনস পাচ্ছি, সাবজেক্ট অনুযায়ী পাচ্ছি, তারপর বিগেইন পাচ্ছি, পাস্ট ফর্ম পাচ্ছি, তারপর কি আছে বলুন তো এখানে এই পাঁচটা রূপের মাঝখানে কোন দুইটা রূপ যৌগিক, যাদের মাঝখানে লুকিয়ে আছে কিছু, ইয়েস এইটা যৌগিক, এইটা যৌগিক। কেন এই V2 এর মাঝখানে কি, সবগুলোর মাঝখানে কি যুগ আছে, ডিড যুক্ত আছে, আর এইগুলোর মাঝখানে কি যুগ আছে, ডু আর ডাস যুক্ত আছে। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এই দুইটা হচ্ছে যৌগিক, আর বাকি যে তিনটা দেখতে পাচ্ছি V0, V3 and V4, এই তিনটা হচ্ছে কি আমাদের মৌলিক ফর্ম। ক্লিয়ার? যাকে ভাঙলে কিচ্ছু পাওয়া যাবে না। সুতরাং ব্রেক মানে কি ভাঙা বা ভেঙে ফেলা, তাহলে এটা কি রিয়েল ফর্ম, বেস ফর্ম, তারপর প্রেজেন্ট হচ্ছে ব্রেক, তারপর কি ব্রেক, তিনটা হচ্ছে মৌলিক যাদের কোনোদিন ভাঙা যায় না, ভাঙলো কিচ্ছু পাওয়া যাবে না, রাইট? একটা কি V0 তার রিয়েল রূপ, আর একটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম V3, যেমন I have eaten, he has eaten, they have eaten, তিন বাক্যে eaten রয়েছে, চেঞ্জ হবে না, ঠিক আছে? আরেকটা হচ্ছে B4, running is a good habit, swimming is a good habit, right? drawing is a nice habit, তাহলে কি পাচ্ছে এখানে ড্রয়িংটা, সুইমিংটা এবং কি ওয়াকিংটা, রানিংটা সবগুলো হচ্ছে V4, দ্যাট মিন্স এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? তারপর এই তিনটা হচ্ছে আমাদের মৌলিক ফর্ম, যাদেরকে ভাঙলে কিচ্ছু পাবো না, বাট দুইটা ফর্ম আছে V1 মূলভাবে প্রেজেন্ট ফর্ম, আরটাকে V2 মূলভাবে পাস্ট ফর্ম। এই দুইটাকে ভাঙলে আমরা তিন ভাইকে পাচ্ছি, ডু, ডাস, দুইটা হচ্ছে প্রেজেন্ট মানে আপন ভাই, আরটাকে আমি বলি সৎ ভাইকে ডিড। যখন কোনো বাক্যে প্রেজেন্ট ফর্ম পেয়ে যাবো সেক্ষেত্রে ডুরাসকে নিয়ে এসে প্রশ্ন করব, আর যদি পাস্ট হয় সেক্ষেত্রে ডিডকে আমরা প্রশ্ন করব, ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি, সবসময় কি V1 বলবো আমরা? একদম না। এবার আপনাদেরকে একটা জিনিস বলি বা দেখাই, সেটা হচ্ছে যদি আমি এইভাবে বলি আপনাদেরকে যে জাস্ট একটা ভার্ব বলবো, দেখে আপনারা বলতে পারেন কিনা। আমি যদি বলি কমপ্লিট, V1, V2, V3 and V4, এই পাঁচটা রূপ হচ্ছে আমাদের কি কনজুগেশন অফ ভার্বস। তিনটা কি মৌলিক, যাকে আমরা ভাঙলেও কিচ্ছু পাবো না, আর দুইটা কি যৌগিক, যাদেরকে ভাঙলে আমরা তিনটা ফর্ম পাবো। কখন পাবো? দুই সময় পাবো, যখন আমরা প্রশ্ন করব আর নেগেটিভ করব। ও ভালো কথা, একটা জিনিস আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে যদি আমি এরকম বলি যে I wanted, right? I wanted, বলুন তো I wanted it, আমি চাই। এটাকে যদি আমি এখন প্রশ্নবোধক বাক্য করবো না, জাস্ট নেগেটিভ করব, বলুন তো এই বাক্যে এইটা কোন ফর্মে আছে, যৌগিক না মৌলিক? সবাই বলবো স্যার এটা তো মৌলিক না, এটা কি যৌগিক। কেন? V2। এবার আমি যদি নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে নেগেটিভ করলো এই মুহূর্তে এটা অসহায়, ঠিক আছে? কেন? কারণ তাকে দিয়ে কিচ্ছু হবে না, তখন আমরা কাকে নিয়ে আসবো নেগেটিভ করার জন্য? ডিড নিয়ে আসবো, ডিড নট, I did not। তারপর কি হবে, এখন কি আর ওই যে দেখতে পাচ্ছেন পাস্ট ফর্মটা ইডি, এটার জন্য কি নিয়ে আসলাম, ডিড নিয়ে আসলাম, শেষ তো? তার মুখোশ আমরা খুলে নিয়ে আসলাম টেনে। এখন আমরা কি বসাবো এখানে, want, I didn't want, তারপর কি ইট, শেষ। তারপর আমরা কি বুঝতে পেরেছি, দুই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো পাবো। এই মুহূর্তে বলুন তো এটা কি, এখন কি আপনি প্রেজেন্ট বলবেন, V1 বলবেন? একদম না, এটা হচ্ছে V0 মানে বেস ফর্ম, তার রিয়েল রূপ, জন্মগত রূপ, ঠিক আছে? সুতরাং এইটাকে আমরা এখন আর এই মুহূর্তে V1 বলতে পারবো না, কেননা তার থেকে আমরা টেনে কাকে নিয়ে আসছি, ডিডকে। এইটাই তার জন্মগত রূপ, রিয়েল রূপ, ঠিক আছে? সুতরাং এইভাবে আমরা যদি
ব্যবহারটা জেনে যাই, সেক্ষেত্রে আমাদের বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি জানি না আপনারা নতুন কোনো কিছু পেয়েছেন কিনা আমার এই ক্লাস থেকে, তবে আশা করছি ইনশাআল্লাহ আপনারা চমৎকার নতুন কিছু পেয়েছেন। যদি পেয়ে থাকেন প্লিজ আমার কমেন্ট সেকশন জানাবেন যে স্যার ইয়েস, আজকে আমরা চমৎকার বিষয় শিখতে পেরেছি, এবং যেটা আসলে ধারণার ছিল না কোনো এক সময়, সবসময় পড়েছি V1 V2 V3, বাট আজকে শিখতে পারলাম যে আসলে সবগুলোই এই ফরম্যাটের না, আমাদের ভার্বের রূপ আলাদা আছে 5টা, ঠিক আছে? সো আর মনে রাখতে হবে ভালো কাজ করা যেমন উপকার, মানে আপনি ভালো কাজ নিজে করবেন এবং অন্যকে করার সুযোগ করে দিবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? ইয়েস, আপনারা বলবেন যে চল আমরা তো ভালো ভালো ক্লাস পাচ্ছি, রূপান্তরে কোথায়? রূপান্তর VCS যে প্রতিষ্ঠানটি রয়েছে, অনলাইন অফলাইন দুই ফরম্যাটই আপনাদের জন্য চমৎকারভাবে ভালো ভালো অভিজ্ঞ শিক্ষক দ্বারা আসলে আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছে। আর সেজন্য আপনারা কি করবেন? আপনি যেমন জ্ঞান অর্জন করছেন, নিজে ভালো কাজ করছেন, অন্যকেও ভালো কাজ করার সুযোগটা করে দিবেন। আর তাই আপনাকে যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার রিলেটিভস, আপনার ছোট ভাই বোন থাকলে তাদের সবাইকে বলতে হবে ইয়েস, এই প্ল্যাটফর্মে চমৎকার চমৎকার ক্লাস আমরা পাচ্ছি, তোমরা সবাই এখানে কি করো? জয়েন করো, ঠিক আছে? কেননা জ্ঞান অর্জন করতে পারেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে, তবে সঠিক জায়গা থেকে আপনার জ্ঞানটা অর্জন করতে হবে যেন আপনার রিয়েল লাইফে কাজে আসে। সো আজকে আমরা আলোচনা করেছি চমৎকার একটি পার্ট, জানি না কতটুকু বুঝতে পেরেছেন, তবে আমি অনেকটাই চেষ্টা করেছি ভালোভাবে আপনাদেরকে সেন্সটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড টেক কেয়ার।